আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভি। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির অধ্যায়ভিত্তিক যেই চ্যাপ্টারটা থেকে আমরা প্রশ্ন সলভ করব, সেটা হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট ইয়ারের 7 চ্যাপ্টার। অনেক বড় একটা নাম, সংক্ষেপে আমরা শুধু ত্রিকোণমিতি বলে চালাই দিই, বাট চ্যাপ্টারটার নাম হচ্ছে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। শুধুমাত্র এই চ্যাপ্টারটা থেকে, আমি আবার বলতেছি, শুধুমাত্র এই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নগুলো আসছে বিগত 22 বছরে আমরা সেগুলো সমাধান করব। এখানে আমরা সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতি আনবো না। তারপরে হচ্ছে তোমাদের যে ষষ্ঠ অধ্যায়, যেটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, তারপরে এখান থেকে দুই একটা প্রশ্ন এর আগে যেগুলো আসছে ওইগুলা ত্রিকোণমিতির প্রশ্ন বলা যায়, বাট ওইগুলো আমরা নিচ্ছি না। আমরা শুধুমাত্র এই 7 চ্যাপ্টার, যেটা হচ্ছে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, শুধুমাত্র এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সমাধান করব। ঠিক আছে? আর এই চ্যাপ্টারের প্রশ্ন সমাধান করার আগে কিছু কথা বলে রাখি, তোমরা যারা ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত রাখো নাই, তাদের জন্য কিন্তু বিপদ। কারণ এখানে বিগত বছরের প্রশ্ন ঠিক আছে, বাট তোমরা যদি সূত্রগুলো পারো, অনেক প্রশ্ন তোমরা এমনিই পারবা। খুব বেশি যে পেঁচায় গুছায় ম্যাথ দিছে, তোমরা অনেক টাইমে ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রে ত্রিকোণমিতিতে প্যারা খাও যে কিভাবে কি প্রমাণ করব। এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এত প্যারা বিষয়টা আসে না। তো এই ক্ষেত্রে হচ্ছে এমন আছে, ডিরেক্ট ফর্মুলাই তোমার এমসিকিউ। ত্রিকোণমিতির ডিরেক্ট যে ফর্মুলাগুলো, ওইটাই তোমার এমসিকিউ এর প্রশ্ন। বুঝতে পারছো তো? যাদের এই সূত্রগুলো ভালোভাবে মাথায় থাকে না, তারা সূত্রগুলো দেখে নাও। আমি সূত্রগুলো মনে রাখার যে ভিডিওটা রেডি করছিলাম এর আগে, ওইটার লিঙ্ক হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন হচ্ছে আমি ধরে নিচ্ছি তোমরা সূত্রগুলো সম্পর্কে আইডিয়া রাখছো। এখন হচ্ছে আমি প্রশ্ন সলভ করা শুরু করতেছি একদম 2000 সাল থেকে। তাহলে 22 না 23 বছরের প্রশ্ন হয়। সরল রেখাতে তো তোমরা জানছো যে 22 বছরের প্রায় 41টা না 42টা প্রশ্ন আসছিল। এইখানেও কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারটা থেকে আমাদের অ্যারাউন্ড 40টার মতন প্রশ্ন আসছে 20-22 বছরে। বুঝছো? আর বিপরীত ত্রিকোণমিতি তো আমি এখানে কাউন্ট করি না, ওইগুলো কাউন্ট করলে দেখা যাবে 60-70 প্লাস হয়ে যাবে। যেহেতু ওইটা আমাদের আলাদা চ্যাপ্টার, আমরা ওই আলাদা স্পেসিফিক চ্যাপ্টারের জন্য আলাদাভাবে এমসিকিউ সলভ করবই। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এখানে প্রথম প্রশ্ন যেটা এখানে বলা হচ্ছে যে tan 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। এখন দেখো, আমরা তো হচ্ছে সূত্র না, মানে আমরা যেগুলো ছোটকালে শিখছিলাম, আমরা হচ্ছে 0 ডিগ্রি ভ্যালুগুলো পারি প্রত্যেকটা, মানে 6টা ত্রিকোণমিতিক অনুপাতে 0 ডিগ্রি মানগুলো পারি। তারপর হচ্ছে আমরা 30 ডিগ্রি ভ্যালুগুলো জানি। তারপর হচ্ছে আমরা 45 ডিগ্রি ভ্যালুগুলো জানি, 60 ডিগ্রি জানি, 90 ডিগ্রি জানি। বাট এখন হচ্ছে আমাদের কাছে এই তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের জিনিসগুলোকে আমরা এই তিনটা যোগ বিয়োগ আকারে লিখে তারপর সূত্র দিয়ে অঙ্কগুলো করে ফেলি। যেমন আমাকে বলো যে tan 15 ডিগ্রি, এটা আমরা কিভাবে লিখতে পারি? এই যে 30, 45 আর 60, কোনোটা যে কোনো দুইটা নিয়ে যোগ বিয়োগ আকারে 15 ডিগ্রি বানানো যায় কিনা দেখো। আমরা জানি 45 আর 30 যদি বিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে 15 চলে আসে, 15 চলে আসে। তাহলে এই 15 ডিগ্রিকে তাহলে আমরা লিখতে পারি এটা আসলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তোমরা চাইলে কি করতে পারো, 60 মাইনাস 45 ও করতে পারো, তাহলেও কিন্তু 15 ডিগ্রি চলে আসে, তাই না? 45 5 দিলে হচ্ছে 50 আর 10 দিলে 60। তো আমি এটা নিলাম। এখন হচ্ছে আমাদের tan a মাইনাস b এর ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হয় হচ্ছে ভগ্নাংশের উপরে হবে tan a, মানে যে 45 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি। এরপর হচ্ছে 1 প্লাস tan a বলতে 45 আর b বলতে tan 30 ডিগ্রি। পরীক্ষা হলে তোমাকে আমি এই জিনিসটা লিখতে সাজেস্ট করব না, তুমি ডাইরেক্ট এখান থেকে tan 45 ডিগ্রি এই যেভাবে লিখবা, tan 45 ডিগ্রি মানটা লিখবা 1, tan 30 ডিগ্রি মানটা লিখবা। ঠিক আছে? এই মাঝখানের লাইনটা পরীক্ষা হলে তুমি রাফে তো করবা, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবা। খুব বেশি যদি সমস্যা হয় যে না আমার ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে, তাহলে লেখো। আর এটাই কিন্তু প্র্যাকটিস, বাসায় কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হয় ঢাকা ইউনিভার্সিটির এমসিকে ভালো করার জন্য। বুঝছো? আচ্ছা, এরপর আসবে কি 1 প্লাস এই যে tan 45 ডিগ্রি মান 1, তাহলে 1 প্লাস √3। এইটা হচ্ছে মোটামুটি আমাদের এই অ্যান্সারটা। বাট তুমি যদি ভালো করে তাকায় দেখো, ওইখানে যে ফরম্যাটে আসছে আমাদের এই ফরম্যাটটা আসে নাই, তাই না? এখানে তো ভগ্নাংশ ছাড়া অ্যান্সার দেওয়া, আবার রুট, মানে ভগ্নাংশের নিচে আবার রুট আসবে। তো আমরা তাহলে কি করবো, একটু ক্যালকুলেশন যদি আগে। বাট আমি পার্সোনালি এখানে মাইনাস দেখতেছি না, আমি হলে কিন্তু আমি মাইনাসটা আগে দিতাম। কেন আগে দিতাম বলতেছি, এটা একটু আগে সলভ করি। মানে আমি যদি পার্সোনালি পরীক্ষাটা দিতাম, আমি এটার পরে আর আগাইতাম না, কারণ বাকি সবগুলো প্লাস প্লাস প্লাস, এই একটা হচ্ছে মাইনাসে, এখানে শুরুতেই যেহেতু মাইনাস, আমি এটাই দাগে দিয়ে চলে যেতাম আর অ্যান্সারটা দেখতামও না। মানে বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিতাম যে ঠিক আছে ক্যালকুলেশন করি না, আমি প্রেডিকশন করছি এইটা। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন যদি আগাই, তো এইখানে হচ্ছে আমরা √3 দিয়ে যদি গুণ করে দিই,
তাহলে বা লসাগু যদি করি তাহলে এখানে আসবে √3 - 1, এই হচ্ছে √3 + 1, তাই তো? √3 দিয়ে গুণ করা বা লসাগু করা একই কথা। তো এখন হচ্ছে যেহেতু আমাদের এখানে ভগ্নাংশের নিচে এই পার্টটা থাকবে না, তোমরা জানো এটার আমরা অনুবন্ধী রাশি, নিচেরটার অনুবন্ধী রাশি দিয়ে আমরা উপরে নিচে গুণ করি। তো উপরে নিচে যদি গুণ করি, এটার অনুবন্ধী মানে √3 - 1, উপরে √3 - 1 আছে, তার মানে হোল স্কয়ার হবে। তাহলে √3 - 1 হোল স্কয়ার, আর এখানে কি √3 + 1 আর √3 - 1 অনুবন্ধী রাশি কেন গুণ করি, যে a + b আর a - b এই ফরম্যাটে যেন আসে। তাহলে আমি a স্কয়ার - b স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মানে 3, b স্কয়ার মানে হচ্ছে 1, তার মানে নিচে পাবো হচ্ছে আমি শুধু 2। বাকিটুকু যদি একটু এখানে করি, এই বাকিটুকু যদি আমি এখানে করি, ওইখানে a - b হোল স্কয়ারের জন্য আমি এখানে পাবো হচ্ছে 3a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 3 আর 1 মিলে কত হয়, 4। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 4 - 2√3। ডিভাইডেড বাই 2। এখন দেখো আমি আমার যেহেতু এখানে এই নিচের 2 মানে ভগ্নাংশটা থাকবে না, নিচে আর কি হর 1, তো এখানে আমি কি করব, 2 উপর থেকে কমন নিলেই কাটাকাটি যাবে, উপর থেকে কমন নিলে এটা কি হয়ে যাবে দেখতে বলো তো, 2 কমন নিলে 2 - √3। এখন দেখো 2 - √3 হচ্ছে শুধুমাত্র বি নাম্বারটা অ্যানসার। ঠিক আছে, পরীক্ষা হলে তোমাকে আমি কি বললাম, তুমি হচ্ছে যথাসম্ভব ট্রাই করবা এই লাইনটা লিখবা না। ঠিক আছে, এরপর তুমি এত প্রেডিকশন পরীক্ষা হলে না নেওয়াটাই ভালো, যেহেতু এখানে 3টা প্লাস একটা মাইনাস ছিল, এই কারণে আমি ওইটা সিলেক্ট করতে চাচ্ছিলাম। যদি একটু অন্যভাবেও থাকতে পারতো, মানে √3 - 2 থাকলে কিন্তু আমি আবার কনফিউজ পড়ে যেতাম। যদি অপশনে √3 - 2 থাকলে আমি কিন্তু কনফিউশনে পড়ে যেতাম। তো এইটাই, তাহলে এখানে কি জাস্ট এই লসাগু না করে কি করলাম, নিচেরটা দিয়ে উপর নিচে গুণ করলাম √3, তাহলে এই সিম্পল হয়ে গেল, অনুবন্ধী রাশি দিয়ে গুণ করলে 1-2 লাইনের মধ্যে তোমার অ্যান্সারটা চলে আসবে। তো এইটা হচ্ছে তোমাদের হচ্ছে অ্যান্সার। তো এই জিনিসগুলো তোমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। একটা মজার জিনিস এখনই দেখাই, এটা কত সালের প্রশ্ন, 2000-2001 সালের প্রশ্ন। tan 15 ডিগ্রি মানটা বের করতে চাইছে। তোমরা হচ্ছে মোটামুটি যারা এই ভিডিওটা দেখবা তারা হচ্ছে 24 সালে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তাই না? এইচএসসি 24, খুব বেশি গেলে এইচএসসি 25টা দেখবা। তো এখন যেই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, এই যে সেই 1-2 বছর আগের প্রশ্নটা, তাই না? এটা দেখো 23-24 সালের প্রশ্ন, লাস্ট ইয়ারের প্রশ্ন। লাস্ট ইয়ারের প্রশ্ন ছিল tan 75 ডিগ্রি মান কত। সেম ক্যাটাগরি না? এটাকে কি করতে হবে বলো তো, এটাকে তুমি ওই যে তুমি 30, 45, 60 কোনটার মাধ্যমে প্রকাশ করতে পারো। দেখো তো তুমি 30 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে পেয়ে যাও না? তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমি অপশনটা তুলি না এখানে, এই হচ্ছে আমাদের tan 75 ডিগ্রি বের করার প্রসেসটা। বুঝতে পারছো? তার মানে দেখছো সেম ক্যাটাগরি ম্যাথগুলো কিন্তু রিপিট আসে। তো যাই হোক, আমরা সিরিয়ালি আগে আমরা এখন 1 নম্বর প্রশ্ন সলভ করলাম, এখন হচ্ছে আমরা 2 নম্বরটা সলভ করব। ঠিক আছে, বাট এটা তোমাদের এসডব্লিউ থাকবে, একদম লাস্ট ম্যাথ ছিল এটা, 39 নম্বর ম্যাথ না, এটা তোমাদের লাস্ট ম্যাথ ছিল, এটা তোমাদের এসডব্লিউ থাকবে। তো এখন দেখো, এখন আমরা ওই 2000 আর 2001 সেশনে যে প্রশ্নটা সলভ করব, এটা কিন্তু হচ্ছে আগেকার সময় খুবই প্রিয় একটা প্রশ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটির। প্রায় 2-3 বছর পর পর এই প্রশ্নটা দিয়ে দিত। আর এটা কোনো আহামরি কমপ্লিকেটেড কোনো প্রশ্ন ছিল না, এটা ছিল তোমাদের সূত্র। বুঝতে পারছো, তোমাদের সূত্রটা জানতে চাচ্ছিল যে cos a বা sin a এর বহুপদী রূপে cos 3a কে প্রকাশ করা, মানে তোমার কাছে cos 3a সূত্রটা জানতে চাচ্ছিল। অনেকেই যখন cos 2a অথবা sin 2a সূত্র জিজ্ঞাসা করা হয়, ওরা বলে দিতে পারে, বাট cos 3a অথবা sin 3a সূত্র জিজ্ঞাসা করলে অনেকেই কিন্তু পারে না। কারণ এটার কারণ হচ্ছে তোমাদের এই 3a এর ম্যাথগুলো খুব কম ছিল, cos 3a বা sin 3a এর ম্যাথগুলো একটু কম ছিল। তো এখন দেখো এটা তোমরা কিভাবে মাথায় রাখতে পারো, আমি একটু আগে সেটা শিখাই দিই, কারণ তাহলে বারবার যে প্রশ্নটা আসবে আমি তাহলে ওইটাই স্কিপ করতে পারবো। একটু হ্যাঁ দেখো, এই সূত্রটা মনে রাখার প্রসেস, এটা কিউব দিয়ে মনে রাখবা, cos কিউব a, আর এই হচ্ছে sin কিউব a। এটা হবে কি জানো, ভগ্নাংশ হবে ডিভাইডেড বাই 4, দুইটাই কি হবে, ভগ্নাংশ হবে ডিভাইডেড বাই 4। এখন cos এরটাই দিবা হচ্ছে প্লাস, sin এরটাই দিবা হচ্ছে মাইনাস। এতটুকু তো কমপ্লিকেটেড লেখার কথা না। কিউবের সূত্র, হ্যাঁ 3 এরটা লিখতেছো বাট কিউব দিয়ে স্টার্ট করবা, cos কিউব sin কিউব, দুইটা একসাথে শিখাচ্ছি আর কি। তোমার তো যেহেতু cos এরটা আসে, তখন তুমি পরীক্ষা হলে এটা দেখবা, তাই না? আর ডাইরেক্ট মুখস্থ লিখে দিতে পারলে আরো ভালো।
যারা ডিরেক্ট মুখস্থ লিখে দিতে পারবা তাদের জন্য এটা আরো ভালো হবে। আচ্ছা, এখন দেখো, এখন কি করতে হবে জানো? তোমাকে জাস্ট এই যে 3টা এরকম সামনে পাঠিয়ে দিতে হবে একবার, এরপর ভেতরে ঢুকাই দিতে হবে একবার। কি বললাম? সামনে পাঠিয়ে দিতে হবে একবার, ভেতরে ঢুকাই দিতে হবে। সামনে পাঠিয়ে দিলে অর্থাৎ 3টা জাম্প করে যদি এখানে আসে তাহলে এটা হয়ে যাবে 3 cos a। আর আরেকবার কি করতে হবে? ভেতরে ঢুকাই দিতে হবে, অর্থাৎ 3টা যদি ঢুকে যায় তাহলে এটা হয়ে যাবে cos 3a। এখন তো পাওয়ার হিসেবে আসছে, তাই না? পরে এটা হয়ে যাবে cos 3a। সেম কাজটা সাইনেও করবা, সেম কাজটা কি করবা? সাইনেও করবা, অর্থাৎ 3 এই পাশে আসবে 3 sin a, এরপর ভেতরে ঢুকে যাবে sin 3a। এখন তুমি হচ্ছে এখান থেকে বের করো যে cos 3a ইকুয়াল টু কি লেখা যায়। দেখো cos 3 এটা লিখতে চাচ্ছি, তাই না? এই 4টা এখানে গুণ হয়ে যাবে 4 cos কিউব a। যেহেতু আমি এটা ভ্যালুটা বের করতে চাচ্ছি, এখন 3 cos a কে এর পাশে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ এটা দেখো না, দেখো তো এটা না, 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটাই হচ্ছে সূত্রটা। সেম কাজ এখান থেকে আমাকে sin 3a বের করে দাও, sin 3 এটা বের করে দাও। এই 4টা এখানে গুণ হয়ে আসবে, 4 sin কিউব a হবে। এটা তো মাইনাসে, তাহলে sin 3 টাকে এই পাশে নিয়ে আসবো, প্লাসে করে দেবো। ওইখানে cos 3 টা ওই পাশে ছিল প্লাসে দেখে cos 3 কে ওইখানেই রাখছিলাম, বাট এখানে তো sin 3 টা তো মাইনাস, তো এইটাকে এই পাশে আনবো আর 4 sin কিউবটাকে ওই পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ 3 sin এটা এখানেই থাকবে। তো এটা তাহলে আমরা কি লিখতে পারি যে sin 3a এটা এই পাশে আসবে, বা তার আগে 4 এখানে গুণ হলো আর এটা এই পাশে যাবে, অর্থাৎ 3 sin a মাইনাস 4 sin কিউব a। দেখো এই হচ্ছে আমাদের ফর্মুলা মনে রাখার প্রসেস। তো আমাদের কি আসছে যে নিচের কোনটি cos a বা sin a এর বহুপদী রূপে cos 3a কে প্রকাশ করা যায়, অর্থাৎ তোমার কাছে cos 3 এর ডাইরেক্ট ফর্মুলাটা চাইছে। cos 3 এর দেখো তো কি লেখা যায়, আমরা জানি 4 cos কিউব a মাইনাস 3 cos a। দেখো 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা হচ্ছে আমাদের প্রথমটা, বুঝা গেছে? দেখো এখন হচ্ছে আমরা 3 নাম্বার প্রশ্নটা সলভ করব 1-2 সেশনের। তো এখানে এটার কিন্তু কোনো আহামরি শর্টকাট আমি তোমাদের বলতেও পারবো না যে এরটা থাকলে এভাবে অঙ্ক করবা, কারণ এত শর্টকাটও তোমরা মনে রাখতে পারবে না। এখানে তোমাকে একটু অঙ্ক করে বের করতে হবে, ঠিক আছে? আমি দেখছিলাম যে হচ্ছে বাংলাদেশের খুবই সুনামধন্য একটা অফলাইন প্রতিষ্ঠান, তাদের ঢাকা ইউনিভার্সিটির যে বইটা, মানে ঢাবি কোশ্চেন ব্যাংক যে বইটা, ওইখানে তারা এটা অ্যান্সার লিখে রাখছে যে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে পাই। এখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো ক্যালকুলেটর এলাও নাই, তারপরও কেন এভাবে লিখছে এটা জানি না, বাট এটা তোমাদের পরীক্ষা হলে কিন্তু হাতে কলমেই করতে হবে, বুঝে গেছে? তো চলো আমরা করি এটা। তো cos 420 ডিগ্রি, আমরা তো জানি যখনই আমাদের অ্যাঙ্গেলগুলো অনেক বড় হয় তখন আমরা কি করি, 90 ডিগ্রির গুণিতক আকারে লেখার চেষ্টা করি। এখন যদি 90 ডিগ্রি জোড় গুণিতক হয় তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয় না, আর চিহ্নটা নির্ভর করে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে তার উপর। আর যদি 90 ডিগ্রির যে গুণিতকটা সেটা যদি বেজোড় হয়, বেজোড় হলে কিন্তু আমার ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, আবার চিহ্নটা নির্ভর করবে কোন চতুর্ভাগে ছিল সেটার উপর, তাই তো? তো তাহলে এটাই করতে হবে। তাহলে 420 না, তাহলে আমরা এটাকে কি করতে পারি দেখো তো, একটু যদি শর্টকাটে করার চেষ্টা করি, এটাকে আমরা 90 এর সাথে কত গুণ দিয়ে কাছাকাছি ভ্যালুতে যেতে পারি। আমরা জানি যে 4 নং 36, 4 নং হচ্ছে 36, 360, তাহলে 360 আর 420 এর মধ্যে পার্থক্য কত হলো দেখো তো, আরো 60, তাই না? আরো 60, তো এই হচ্ছে +60। ঠিক একইভাবে 390 এর জন্য আমরা কি লিখতে পারি দেখো তো, 90 × 4 প্লাস আরো কত দিতে পারি, এটা তো 360 হলো, 4 9 36, আমার তো লাগবে 90, 390 মানে আরো 30 শর্ট, ঠিক আছে? এখানে হচ্ছে প্লাস। আচ্ছা এইটাকে কিভাবে ভাঙতে পারি, 300, এটা হচ্ছে আমরা 270 মানে 3 নং 27, 270 এ লিখতে পারি, তাই তো? তাহলে হচ্ছে আমরা যদি লিখে দেই, এটা হচ্ছে তোমার আরেকটা জিনিস, এই মাইনাসটা কিন্তু আমরা বাইরে এনে দিই, কারণ জানো তো সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে আমরা এই মাইনাসটা নিয়ে টেনশন হবে না। তার মানে আপাতত এখানে কি চলতেছে, এখানে প্লাস ভুলে যাবো, এখানে চিন্তা করবো মাইনাস চলতেছে। আর এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে 90 × 3 270 হইলো, আরো 30 লাগবে, এই হলো 300। এর সাথে গুণ আকারে আসছে আরো সাইন মাইনাস, তো এই মাইনাসটা আবার আসলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে চিহ্ন কনসিডার করা শেষ, উপরের লাইনের চিহ্ন কনসিডার করা শেষ, চিহ্ন নিয়ে আর কেউ পেঁচাবে না, হ্যাঁ? ঠিক আছে? এই যে এটার জন্য একবার মাইনাস ছিল, ওইটা মাইনাসের জন্য আবার প্লাস হয়ে গেছে, তো যা আছে তাই আছে। তো এটাকে তাহলে কিভাবে ভাঙা যায়, 90 ইন্টু ধরো 3 দিয়ে যদি দেই তাহলে 3 নং 27 270 হয়,
আরো 30 দিলে 300, আরো 30 দিলে 330, তাহলে 60। এই যে একটু এই কাজটা করে নিতে হবে। এখন একটু ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? দেখো কজের সাথে যদি 90 4 হয় জোড় গুণিতক, তাহলে কস কজই হবে, কস কজই থাকবে। আর এটা কোন চতুর্ভাগ দেখো তো, 4টা 90 প্লাস সামথিং মানে পঞ্চম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? পঞ্চম। পঞ্চম মানে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এরপর যে অ্যাঙ্গেলটা হবে সেটা ইনটু এর সাথে হবে দেখো তো আবার 90 সাথে 4 গুণিতক জোড়, তাহলে কস কজই থাকবে, কস কজই থাকবে। এটা আবার কি পঞ্চম চতুর্ভাগ মানে প্রথম চতুর্ভাগ, পজিটিভ থাকবে। এই হচ্ছে 30 ডিগ্রি। এতটুকু হিসাব শেষ। এই মানগুলো কিন্তু আমরা জানি। এখন এখানে যে প্লাস দেওয়া ছিল দিলাম প্লাস। এখন দেখি এটা সাইন, এটা দেখো 90 ইন্টু 3 তার মানে কজ হয়ে যাবে। আর এটা কোন চতুর্ভাগ? 3টা 90 প্লাস সামথিং মানে 4 নম্বর চতুর্ভাগ। 1 2 3 4, 4 নম্বর চতুর্ভাগে যে সাইন, সাইন প্লাস না মাইনাস? আমরা জানি মাইনাসের হয়, তাহলে চিহ্নটা আসবে মাইনাসের, তার মানে এই যে প্লাস যে দিলাম এটা মাইনাস হয়ে যাবে। এরপর হয়ে যাবে 30 ডিগ্রি ইনটু সেম একইভাবে এখন 90 ইন্টু 3, তাহলে সাইন হয়ে যাবে কস। চতুর্থ চতুর্ভাগে সাইন কি বলো তো, প্লাস না মাইনাস? চতুর্থ চতুর্ভাগে সাইন হয় মাইনাস, তাহলে মাইনাস জেনারেট হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, মানে আবার যা ছিল তাই, চিহ্ন চেঞ্জ হয়ে আবার চেঞ্জ হয়ে যা ছিল তাই হয়ে যাচ্ছে। এই হচ্ছে cos 60। এই কাজটুকু করতে হবে। আমি তো মুখে বলে বলে করলাম, মুখে বলে বলে করছি, বাট পরীক্ষা হলে তোমরা একটু যদি ঠান্ডা মাথায় করো কম সময়ে পারবা। এখন ভ্যালু বসাও। cos 60 মান কত? √3/2। cos 30 মান কত? সরি, cos 60 মান কত বলো তো? হাফ। cos 30 মান কত বলো তো? √3/2। এখন এখানে বলো cos 30 মান কত বলো তো? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। cos 60 মান কত বলো তো? হাফ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলো তো? √3/4। এখানে আসতেছে √3/4, তার মানে আমরা দুইটা √3/4 পাচ্ছি। তাহলে কাটাকাটি করে এখানে আসবে √3/2। এই হচ্ছে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। পরীক্ষা হলে বিশ্বাস করে একটু ঠান্ডা মাথায় করবা, কোনো সমস্যা হবে না। এই দুই একটা ম্যাথে একটু ক্যালকুলেশনটা বেশি থাকবে। ত্রিকোণমিতি হচ্ছে ওরকম একটা চ্যাপ্টার, কিছু কিছু অ্যান্সার তো মুখে দেখে অ্যান্সার বলা যাবে, কিছু কিছু তোমাকে একটু করতেই হবে। এগুলো পরীক্ষা হলে তোমাকে ইচ্ছা করে দেওয়া হবে একটু টাইম কিল করার জন্য, বুঝছো? এইটাই তুমি ঠান্ডা মাথায় করবা, চিহ্ন যেন ভুল না হয়, প্লাস মাইনাসে যেন ভুলটা না হয়, এই সাইন থেকে কস করার প্রসেসটা যেন ভুল না হয়, এটা একটু খেয়াল রেখো। বাকিটা আল্লাহ ভরসা মিলে যাবে, ঠিক আছে? এখন দেখো আমরা কয়টা, আমরা হচ্ছে দেখো ওই 2001 সালের মধ্যে দুইটা প্রশ্ন পেয়েছি। এখন 2001 সালের 1 আর 2 সেশনে একটা পেলাম। এখন 1 2 সেশনে আবার আসছে দেখো ওই যে এবার কজের না, এবার সাইনের, sin 3a কে বহুপদী রূপে। 1 বছর আগে আসছিল cos 3a কে বহুপদী রূপে লিখতে বলছিল, 1 বছর পরে আসছে কি sin 3 এর বহুপদী রূপে। তার মানে দেখো যারা এই 1 সালে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছিলেন, আপনি করে বলতে হবে, কারণ ওই টাইমে তো অনেকেই তোমরা জমা নাই, ইভেন আমার বার্থ ইয়ার হচ্ছে 2002, ঠিক আছে? আচ্ছা, তো তারা কিন্তু আগের বছরের প্রশ্ন সমাধান করেই গেছে অবশ্যই। তারপর যে কিন্তু এই প্রশ্নটা তাদের জন্য একটা কমন অ্যান্সার ছিল, তাই না? তো আমরা তো জানি যে sin 3a কে বহুপদী রূপে যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? এই যে sin কিউব a 4 দিয়ে ভাগ হবে, তারপর 3 একবার বাইরে আসবে, হচ্ছে 3 sin a মাইনাস sin 3a। সাইনের জন্য তো এখানে মাইনাস দিতে হবে, তাই তো? এখন sin 3a এই 4 গুণ হবে sin এর পাশে আসবে, তাহলে আমি তাহলে লিখে দিই sin 3a, তাহলে 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে এটা দেখি কোনটা অ্যান্সার? 3 sin a মাইনাস 4 sin কিউব a, যে 3 sin a মাইনাস 4 sin কিউব a। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি হচ্ছে এর মধ্যে দেখলাম সরলরেখা ক্লাসটাতে অনেক সুন্দর করে একটা অঙ্ক করলাম, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, অ্যান্সারটা বের করলাম খুবই কনফিডেন্টলি। আমি বি নাম্বার অ্যান্সার ডাকাতে যে ওইটা ছিল কারেক্ট অ্যান্সার, আমি দেখছি কি নিচেরটা দাগাই দিছি। পরীক্ষা হলে কিন্তু তোমরা এই কাজটা অনেক কি করে ফেলো, আমি তোমাদের ভিডিও করতে যে এই কাজটা করে ফেলছি। আমি অঙ্ক ঠিক করছি, আমি অ্যান্সার ঠিক বের করছি, বাট তোমাদের বলা টাইম বলছি যে বি নাম্বারটা অ্যান্সার, বাট ওইটা ছিল ভুল। বুঝতে পারছো? রাইট অ্যান্সার দাগাইতে যে আমি ভুলে অন্য একটা অ্যান্সার দাগাই দিছি। এটা তোমরা সাবধান থাকো, তোমরা যেন পরীক্ষা হলে এটা না করো। আর এই ভিডিওর মধ্যে যদি দেখো আমি এরকম কিছু একটা করে ফেলছি, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে? আচ্ছা দেখো 5 নম্বরটা, এটা হচ্ছে আবার ওই 1 2 সেশনের প্রশ্ন। দেখো মাত্র 1 বছর প্রশ্ন সলভ করতেছি, 2001 মানে 2001 সেশন, 2001 2 সেশন।
মানে 1 বছর 2 বছর, মাত্র 2 বছর রানিং, অথচ আমরা 5 নম্বর প্রশ্ন চলে আসছি। 2 বছরের মধ্যে 5টা প্রশ্ন চলে আসছে। আচ্ছা, তো এখন দেখো এই যে এটা কার ফর্মুলা, দেখো এটা আমাদের কিন্তু ডাইরেক্ট সূত্র, এটা প্লাস না, তাহলে ভিন্নটা থেকে আসছে। এটা কিন্তু তোমার দেখো sin 2 এর ফর্মুলা, sin 2 এর ফর্মুলাটা হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, বুঝছো? তাহলে sin 2 এখানে কোথায়, এত সহজে দেওয়া নাই। sin 2 এর আবার ফর্মুলা কি দেখো তো, 2 sin a cos a, তাই না? এই যে 2 sin a cos a, তো এখানে তো থিটা দিয়েছিল, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তো অ্যানসারটা হচ্ছে 2 sin থিটা cos থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা যদি কনফিউশনে পড়ো, আমি একটু ক্লিয়ার করে দিই। tan 2 এর ফর্মুলাটা দেখতে হচ্ছে এমন, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a, বুঝা গেছে? আর আরেকটু যদি বলে দেই, cos 2 এরটা হচ্ছে এমন, 1 প্লাস tan স্কয়ার a, আর এটার অনুবন্ধীটার মতন হবে দেখতে, 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক আছে, আমি নরমালি সাজেস্ট করি হবে যে এখানে প্লাস না, 1 প্লাস tan স্কয়ার, তার মানে ভিন্ন ফাংশন থেকে আসছে, অর্থাৎ sin থেকে tan এর ফর্মুলা আসতেছে, অথবা cos থেকে tan এর ফর্মুলা আসতেছে, তাহলে নিচে প্লাস হয়। বাট tan নিজের থেকে নিচে যখন আসবে, tan থেকে tan নিজেরটার ক্ষেত্রে মাইনাস হয়। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখার প্রসেস, নাথিং এলস। এখন দেখো 6 নাম্বারটা। 6 নাম্বারটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে sin 65 ডিগ্রি আর cos 65 ডিগ্রি, এটার মান তোমাকে বের করতে বলছে। এটার মান তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। এখন আমরা কিন্তু ফর্মুলা জানি কার কার, আমরা জানি হচ্ছে sin c প্লাস মাইনাসেরটাও জানি, sin c প্লাস sin d সূত্র জানি, অথবা sin c মাইনাস sin d, এটার ফর্মুলা আমরা জানি। আবার cos c প্লাস অথবা মাইনাস cos d, এই দুটো ফর্মুলা, 4টা ফর্মুলা আমরা জানি। দুইটা cos ফাংশনের যোগফল বা বিয়োগফল, দুইটা sin ফাংশনের যোগফল বা বিয়োগফল, এটা আমরা পারি। বাট এখানে তোমার কাছে sin আর cos ডিফারেন্ট, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যে কোনো একটাতে নিয়ে যেতে হবে। কি করতে হবে? যে কোনো একটাতে নিয়ে যেতে হবে। তো এখন যে কোনো একটাতে কিভাবে নিয়ে যেতে পারি? একটু আজানের ব্রেক দিয়ে দাও। আচ্ছা, তো এখন কি জানি বলতেছিলাম। আচ্ছা, এখন বলতেছিলাম যে আমাদের তো দুইটা সাইন ফাংশন, দুইটা কস ফাংশনের সূত্র আমরা পারি, বাট এখানে তো সাইন কস এভাবে আছে, তার মানে তোমাকে একটা ফাংশনে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে কস কে সাইনে নিয়ে যাই, তাহলে সাইন সি প্লাস সাইন এর সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলি। ঠিক আছে, বাট এখন দেখো কিভাবে নিয়ে যাব। তো তোমরা জানো এটা 90 মাইনাস সামথিং লিখলেই চলে। তার একটা জিনিস একটু তোমাদের বলে রাখি, এটা অনেকে যারা জানো তাদের জন্য তো ভালো, আর যারা জানো না তাদের জন্য এমসিকিউর জন্য একটু সুবিধা হবে। যেমন আমি তোমাকে যদি বলি 90 ডিগ্রি, এটাকে দুইটা ভাগ করতে হবে। এখন আবার প্লিজ এভাবে ভাগ করো না যে এক পাশে 9 এক পাশে 0, যে 90 ডিগ্রি দুই ভাগ হয়ে গেছে, এভাবে না। দুইটা এমন হবে, এমন দুইটা সংখ্যা নাও যেন দুইটা সংখ্যার যোগফল হয় 90 ডিগ্রি। তো কেউ আমাকে বললা যে 80 ডিগ্রি, আর কেউ বললা 10, তাই না? দুইটার যোগফল কত? 90 ডিগ্রি হয় না? এখন তুমি এক কাজ করো, এখানে সাইন বসাও, সাইন 80, আর এইখানে কস বসাও, দেখবা এই দুইটা সেম, সাইন 80 ডিগ্রি মান আর কস 10 ডিগ্রি মান সেম। বুঝতে পারছো? তো এখানে যেটা বলতে চাচ্ছি, দেখো আমরা 90 ডিগ্রি যে জোর বেজোর হলে কি হয়, সাইন কস হয়ে যায়, বা কস কি হয়ে যায়, সাইন হয়ে যায়, এক্সচেঞ্জ হয়। আবার ট্যান কি হয়ে যায় বলতো, কট হয়ে যায়, কট কি হয়ে যায়, ট্যান হয়ে যায়। তারপরে সেক কোসেক হয়, কোসেক সেক হয়। এই যে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তুমি সাইন 80 কস 10 লিখছো, এটা না, তুমি সাইন না লিখে যদি এখানে কস লিখতা, এটাকে কস দিতা আর এটাকে সাইন দিতা, দেখো এখনো সেম। ক্যালকুলেটরে চেক করে দেখো, cos 80 আর sin 10 ডিগ্রি মান সেম। তোমার cos কেন দিতে হবে? তুমি cos sin বাদ দাও, এই দেখো আর অন্য দুইটা পেয়ার নাও, এগুলো তো জোড়া, তাই না? অন্য কোনো পেয়ার মানে তো বুঝো জোড়া, অন্য কোনো জোড়া নাও। যেমন তোমার যদি tan আর cot নিতে মন চাচ্ছে, এই যে 80 আর 10, তাই না? তোমার এখানে লেখা দাও tan, তাহলে মন চাইলে এখানে তাহলে এখন cot লিখতে হবে। বুঝতে পারছো? এখন 80 আর 10 কেন? তোমার যেভাবে মন চায় তুমি দুনিয়ার ওই সংখ্যাকে দিয়ে ভাগ করো। ধরো কেউ মন চাইলো লিখছে যে 60 আর 30, আমরা জানি 60 30 যোগফল হয় কত বলতো, 90 ডিগ্রি। এখন তুমি যে কোনো একটা পেয়ার নাও, ধরো এই পেয়ারটা নিচ্ছে, তাহলে এটা যদি sec 60 দাও, ওইটাকে তোমাকে লিখতে হবে cosec 30। দেখো সেম, ক্যালকুলেটর চেক করে দেখো সেম মান পাবা। বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে আমাদের 90 ডিগ্রির একটা খেলা, এটা তোমরা অনেকে জানো, যারা জানো না তাদের একটু সুবিধা হবে অঙ্কগুলা তাড়াতাড়ি সলভ করতে। তো এটা তো 65, তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা দেখতে পারি সাইন, দেখো 90 ডিগ্রি থেকে 65 কত শর্টে আসছে,
65 কত শটে আছে? 65 তো, তাহলে মনে হচ্ছে 25 শট না, 25 শটে আছে 25, তাই না? 60 আর 20 মিলে হয় হচ্ছে 80, আর বাকি 5 মিলে 10 মিলে 90। এই দেখো মানে 90 কে 65 আর 25 এ ভাগ করা হয়েছে, একটা cos নিছে আর একটা sin নিছে, একই কথা, বুঝতে পারছো? তাহলে দেখো sin 65 আর sin 25 ডিগ্রি, এটা কি cos sin c প্লাস sin d ফর্মুলা আছে, তাহলে আমাদেরটা কি হবে বলো তো? 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, এরপরটা কি হবে? cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এটা দেখো, এটা তোমার অ্যান্সার। দেখো 65 আর 25 মিলে কত হয়? 90। 90 ডিভাইডেড বাই 2 মিলে কত হয় বলো তো? 45। sin 45 ডিগ্রি মান কত বলো তো? 1/√2। 65 থেকে 25 যদি বিয়োগ যায় তাহলে থাকে হচ্ছে 40। 40 যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে হয়ে যাবে 20। এই হিসেবে cos 20 ডিগ্রি, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে কাটাকাটি করলে এখানে মানে √2 আসবে, তাই না? √2 আসবে, √2 আসলে যে cos √2 cos 20 ডিগ্রিটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? চলো আমরা পরের প্রশ্নটা সলভ করি। এটা হচ্ছে আমাদের 2-3 সেশনের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। আমার মনে হয় না এটা তোমাদের দেখাতে হবে বলো? আমার মনে হয় না দেখাতে হবে, তো SW। ঠিক আছে, তোমরা বলো এটা কোনটা অ্যান্সার হবে। পরেরটা দেখো 8 নাম্বার, এটা হচ্ছে 3-4 সেশনের, এটা 2-3, এটা হলো 2-3, এই যে 3-4 সেশনের প্রশ্ন শুরু হলো মাত্র। এখন দেখো এটার অ্যান্সারটা কি? tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে tan 70 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি। এই জিনিসটার মান আমরা কিভাবে বের করব? 30 ডিগ্রি না হয় মান জানি, 75 ডিগ্রি মান এটা তো জানি না, তাহলে বের করতে হবে। আমাদের তো মনে হয় ঢাকা ইউনিভার্সিটির মনে হয় যে শুধু এতটুকু মান বের করাটা 2023 সালে আসছে। tan 75 ডিগ্রি মান বের করো, শুধু এতটুকু মান বের করাটা 23 সালের প্রশ্ন ছিল, এখানে তো এরকম ভাবে দেওয়া। তো এখানে একটু আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, tan এর এই ম্যাথগুলো তোমরা 7.2 এর দিকে করার কথা, মানে ত্রিকোণমিতির দ্বিতীয় অধ্যায় যেটা 7.2 দ্বিতীয় খণ্ডে এটা করার কথা, যে এই টাইপের ম্যাথ তোমরা শিখছো। tan এর ফর্মুলাটার দিকে একটু তাকাও। tan এর ফর্মুলাটা দেখতে হয় এরকম, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, এটা তো জানোই, মানে এখানে মাইনাস দিতে হবে, যেখানে এখানে প্লাস দেখে এখানে প্লাস দিব, মাইনাস হলে এখানে মাইনাস দিতাম। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না। এই 1 মাইনাস tan a tan b, tan এর অঙ্কগুলোর দিকে একটু ঠান্ডা মাথায় তাকাবা। এখানে উপরে দেখো যাদের যোগফল বা বিয়োগফল হয় এখানে 1 হয়, এখানে 1 হবেই হবে, দুনিয়া উল্টাই গেলে এখানে 1 হবেই হবে। এই জায়গাটাতে হবে কি, উপরে যারা যারা ছিল তাদের গুণফল, আর এই চিহ্নগুলো এক্সচেঞ্জ থাকে, এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস। ঠিক আছে, তো উপরে যারা থাকবে তাদের এইখানে কি থাকবে? গুণফল থাকবেই থাকবে, আর এখানে 1 থাকবেই থাকবে। এটা হচ্ছে আমাদের tan এর ফর্মুলা। তুমি যদি একটু ঠান্ডা মতো এখানে তাকায় দেখো, এটা তোমার tan 75 ডিগ্রি বুঝলাম, এটা tan 30 ডিগ্রি এটাও বুঝলাম, দুইটা কিভাবে আসছে? বিয়োগফলে আসছে। আর এই জায়গাটাতে কি আছে? গুণফল। দেখো কাদের গুণফল? 75 আর 30 এর গুণফল, tan 75 tan 30 এর কি বলতো? গুণফল আসছে, তাই তো? এখন এই জিনিসটা কেন হয় বা এই জিনিসটা কিভাবে হয়, আমরা একটু ধরে একটা কাজ করি। এই যে tan 75 আর tan 30 ডিগ্রি একটু গুণফল না? দেখো এই যে গুণফল, মানে এটা a এটা b এর মতন, এটা a আর এটা কিসের মতন আছে? b এর মতন। তাহলে এখন আমরা একটা কাজ করব। কি কাজ করব? আমরা একটু এটা দেখি যে tan 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটার ভ্যালু। আবার এখানে মাইনাস কেন দিচ্ছি? কারণ দেখো এখানে মাইনাস দিচ্ছি কারণ কি, এই দুইটা আবার ইন্ডিভিজুয়ালি কিভাবে আসছে? এই যে বিয়োগফল, দেখো এই দুটো ইন্ডিভিজুয়ালি এখানে প্লাস ছিল, দেখে এখানে প্লাস, বুঝা গেছে? তো এইটার ভ্যালুটা একটু বের করা ট্রাই করি। তাহলে দেখো এই যে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 75 ডিগ্রি, এই হচ্ছে tan 30 ডিগ্রি। দেখো একটু এটা আবার মুছে দিই। এই দেখো এই দুটার গুণফল আসছে তোমার, আসছে। আবার দেখো যে tan 70 মাইনাস tan 30 আসছে তোমার, দেখো tan 70 মাইনাস tan 30 আসছে। এখন বলো তো 75 আর 30, আবার এখানে বিয়োগ কেন দিছিলাম? এই যে এই দুটো মাঝখানে বিয়োগ, দেখে এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিতাম। আচ্ছা বিয়োগ দেওয়াটা এখন ভালো হইছে, এই মানটা তুমি জানো, এই মানটা কত বলো তো? 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত হয়? 75 থেকে 30 গেলে 45 না? tan 45 ডিগ্রি মান কত? 1। তার মানে এই জায়গাটা আছে শুধু 1, তো এটা তো লিখবো না, পরে এটা এখানে এসে গুণ হবে 1 মাইনাস tan
75 tan 30 ইকুয়াল টু এই হচ্ছে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি। ঠিক আছে, এখন খেয়াল করো আমরা তাহলে কি লিখতে পারি, আমাদের হচ্ছে tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি আর হচ্ছে মাইনাস tan এটা আমি তো এর জন্য তো বলি কি ব্যাপার, এই জায়গাটা ভুল করে গেছিলাম, এখানে প্লাস না, একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এটা প্লাস ছিল না, তাহলে এটাও কি বলতো প্লাস, তাহলে এই প্লাসটা যদি এই পাশে যায় তাহলে যে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 ইকুয়াল টু tan 75 ডিগ্রি। তোমরা তো পরীক্ষা হলে দেখবা না, তোমরা যখনই দেখবা এই লাইনটা হয়ে গেছে তাহলে অ্যানসার কি, এখান থেকে চোখ বন্ধ করে বলে দিতে পারতেছো। এই প্লাসটা এই পাশে আসলে এই হয়ে যাবে মাইনাস tan 75 ডিগ্রি tan 30 ডিগ্রি। ঠিক আছে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাও, এক্সট্রিমলি সরি এখানে আমি ভুলে মাইনাস দিয়ে রাখছিলাম, হ্যাঁ এটা প্লাস হবে, তাই এটা অ্যানসার আসে হচ্ছে 1, এই হচ্ছে 1। তোমাদের তো এটা এক্সপ্লেন করলাম, বাট তোমরা যদি এইভাবে টার্গেট করে tan এর ম্যাথগুলো করতে পারো যে কারা যোগ বিয়োগ আছে ওদের গুণফল করা আছে কিনা, এইটা একবার এক লাইন লিখবা, দেখো যে এই লাইনটা আমি কয় লাইন অঙ্কটা করলাম, এটা তো সূত্র মনে করালাম, অঙ্কটা করলাম এই যে এই এক লাইন, এই হচ্ছে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইনে বুঝে গেছি অ্যানসারটা কি, বুঝতে পারছো? তো তোমরা একটু প্র্যাকটিস করলেই হবে, সমস্যা নাই। এখন দেখো এই যে tan 54 আর tan 36 ডিগ্রির মান কত, tan 54 আর tan 36 ডিগ্রির মানটা কত। এখন সরি আচ্ছা, তো tan 54 আর tan tan 36 ডিগ্রি, তুমি যদি এখানে আগে তোমাদের শর্টকাটটার কথা বলি, শর্টকাটটার কথা না, শর্টকাট পরে বলি, আগে অঙ্ক করি। এটা কিন্তু আমাদের বইয়েরই অঙ্ক, এটা কিন্তু আমাদের বইয়েরই অঙ্ক। কিরকম অঙ্ক একটু যদি দেখে, এই যে 54 না আর এখানে 36, একটু ব্যবধানটা দেখো কত হয়। আচ্ছা শর্টকাটের কথাটা আগে বলি, ব্যবধানটা কত হয়, 54 থেকে 36 এর ব্যবধান হচ্ছে 18 আসে। এই 18 রিলেটেড দেখবো এখানে একটাই অপশন আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এখন কেন ভাবে বললাম, এখন এই অঙ্কটা একটু বড়, এটা যদি একটু করি, tan যে 54 এটা সব থেকে বড়, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, tan 36 ডিগ্রি প্লাস 18 লেখা যায়। তো এরপর tan 54 ডিগ্রি ইকুয়ালটা আমরা লিখতে পারি যে tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি 1 মাইনাস tan 36 tan 18, এভাবে হচ্ছে আমরা লিখতে পারি। এখন যদি আর গুণন করে দিই, আর গুণন করলে আমরা পাবো হচ্ছে tan 54 ডিগ্রি, তাই তো, মাইনাস tan এটার সাথে গুণ হয় tan 54 tan 36 tan 18 ডিগ্রি ইকুয়াল টু এখানে পাবো হচ্ছে tan 36 প্লাস tan 18। পরীক্ষা হলে তো ক্যালকুলেটর থাকলে ইজিলি বের করা যেত, বাট ক্যালকুলেটর যেহেতু নাই, তো এখন কি করতে পারি আমরা, আমাদের লাগবে tan 54 মাইনাস tan 36, এই যে প্লাস tan 36 এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে tan 54, আচ্ছা পরে আনতেছি, এখানে একটা কাজ করব আমরা, এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক 7.2 তে তোমরা দেখবা, এমনি রূপন্তী প্রকাশনের বই তো আছে, এমনি তোমরা দেখবা হচ্ছে বিভিন্ন বই তো 7.2 দিকে এই অঙ্কটা আছে, বইয়ের অঙ্ক। তো এইখানে তোমরা দেখতে পারো যে আমাদের 36, তো এই যে 54 আর 18, 54 আর এটা কি বলতো 18 না, 18টা না, 54 আর 36 এই দুইটার যোগফল কত হয়, 90 হয়, এই দুইটার যোগফল হচ্ছে 90 হয়। তাহলে আমি tan যে 54 এটা রাখলাম, tan 36 কে আমি এখানে লিখতে পারি এটা cot 54, ওই যে 90 ডিগ্রিতে দেখালাম না, 90 ডিগ্রিকে যদি আমরা দুই ভাগ করি, তো মনে করো 54 আর 36, আমার আছে tan 36, এটা যদি আমি tan লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারবো cot, এটা ইকুয়াল আসবে, তো tan 36 এর জায়গায় আমি cot 54 লিখলাম, ঠিক আছে। আর এই হচ্ছে tan 18 ইকুয়াল টু হচ্ছে tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। এখন দেখো এই যে tan 54 আর cot 54, tan থিটা cot থিটা এই গুণফল কিন্তু 1 হয়, কারণ cot 54 না, এটাকে লেখা যাবে 1/tan 54, 1/tan 54, আর এই tan 54 কাটাকাটি যে এখানে 1 হবে, তো এখানে থাকবে শুধু মাইনাস tan 18 ডিগ্রি, কি থাকবে মাইনাস tan 18 ডিগ্রি। তার মানে এখন দেখো tan 54 মাইনাস tan 18 ডিগ্রি
ইকুয়াল টু tan 36 প্লাস tan 18 ডিগ্রি। এই দেখো tan 36টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস tan 18 ডিগ্রিটা ওই পাশে গেলে প্লাস 2 tan 18 ডিগ্রি হয়ে যাবে। এই হচ্ছে প্লাস 2 tan 18 ডিগ্রি। তো এইভাবে তো পরীক্ষা হলে করাটা অনেক বেশি ঝামেলার, তাই তো? পরীক্ষা হলে করাটা এরকম ঝামেলার। তো তোমরা এখানে খুঁজবা যে এই ডিফারেন্সটা কত বা কোন দুটো যোগ বিয়োগ করে এরকম আসতে পারে, ওইটাই आंसर। দেখো আর কোনটা কিন্তু 36 27 মিলে 54 হবে না যোগ বিয়োগ করে। 81 72 কিন্তু যাবে না। তো এই হচ্ছে 18টা দিয়ে যাবে, কারণ 18 আর 36 আবার 54 হয়। বুঝে গেছে? পরীক্ষা হলে এটা করতে হবে না, এইভাবে তুমি आंसरটা বের করে দিতে পারো। এখন দেখো 3-4 সেশনের 8টা প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে cos 60 সরি কি দেখতেছি উল্টাপাল্টা, cos 675 ডিগ্রি মাইনাস sin 1395 ডিগ্রি, এটা মান বের করতে হবে। এখন ক্যালকুলেটর যেহেতু নাই, কিছু তো করা নাই, হাতে কলমেই করতে হবে। তো এটা 675 ডিগ্রি আমরা জানি হচ্ছে 6 নং 54, 7 নং 63, তাহলে 7 নং 90 × 7 63 মানে 630। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে cos, এত তো ফর্মালিটিস আর কিছু তো নাই, cos এখানে লিখবো না, ডাইরেক্ট এই অ্যাঙ্গেলটা তাহলে আমাদের কি লিখবো 90 × 7 এগুলো 630, বাট আমার তো লাগবে 75, মানে আরো 45 ডিগ্রি যোগ হবে। আর এই হচ্ছে এখানে দেব হচ্ছে মাইনাস, তার মানে এটা প্লাস চিন্তা করবো, যে মাইনাসটা বাইরে আসলো 1395 ডিগ্রি। 1395 দেখি এই 90 এর ডাবল এই যে 630, তাই না? এটার ডাবল মানে কত আসে দেখো তো, 1260, তার মানে 90, এটা ডাবল মানে 7 × 14, তাহলে 90 × 4 14, এটা আসবে হচ্ছে আমাদের 1260, বাট আমার তো লাগবে হচ্ছে 1200, আমার তো 1300 লাগবে। 630 না, তাই 14 না, তাহলে আমরা কত দিই, তাহলে 14 না, আমরা দেখি 15। 1260 এর সাথে আরো 90 যদি যোগ হয় তাহলে হয়ে যাবে 1350, তাহলে এটা 15। দেখি ঠিক আছে না? 90 × 15 কি হয় দেখো তো, 1350 আসবে না? 1350। একটু এই ক্যালকুলেশনটা আমি একটু চেক করে দিই, একটু ক্রস চেক করে দিই। তাহলে আসবে হচ্ছে 0 5 নং 45, তারপরে হচ্ছে 1 এ 0 0 9 1 এ 9, এই 0 5 9 5 এ 13, 1350। তার মানে এই হিসাবটা ঠিক আছে, 1350টা তাহলে আমাদের ঠিক আছে। তাহলে 90 এখানে 15 দিতে হবে, তাই তো? তাহলে এই হচ্ছে 15, তাহলে 1350 হয়, আমার তো লাগবে 95, তার মানে আরো 45 শর্ট। আচ্ছা, এই কাজটুকুই খালি তোমাকে পরীক্ষা হলে করতে হবে, বাকিটুকু তো তুমি পারো। কি পারো? 90 এর সাথে 7, তার মানে cos হয়ে যাবে sin। এটা কোন চতুর্ভাগ নির্দেশ করতেছে দেখো তো, 7 প্লাস সামথিং মানে 8 নম্বর চতুর্ভাগ, 1 2 3 4, মানে এটা। এখানে cos পজিটিভ, তার মানে চিহ্ন প্লাসই আসবে, এই হচ্ছে 45 ডিগ্রি। এরপর এখানে তো মাইনাস, এটা হয়ে যাবে 90 × 15 বেজোড়, তাহলে sin হয়ে যাবে cos। কোন চতুর্ভাগ? 15 প্লাস সামথিং মানে 16 নম্বর চতুর্ভাগ, মানে এই যে এটা। এইখানে sin আবার কি নেগেটিভ, তাহলে এই হচ্ছে প্লাস হয়ে যাবে, এই হচ্ছে 45 ডিগ্রি। এখন বলো sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি, দুইটার মানে তো 1/√2, তার মানে দুইটা 1/√2 আসবে। 1/√2 প্লাস 1/√2 মানে দুইটা 1/√2। তো কাটাকাটি করে আমার কি থাকে, আমার থাকবে হচ্ছে শুধু √2। তাহলে ডি নাম্বারটা মনে হয় অ্যান্সার হইতে পারে, তাই তো? এখন আমার একটু টুকটাক ভুল যাইতে পারে, একটু আমাকে ধরায় দিও যদি ভুল করে ফেলি, খুব বেশি ভুল। 11 নাম্বারটা চোখ বন্ধ করে SW 4-5 সেশনের প্রশ্ন 12 নাম্বার। এখানে বলা হচ্ছে sin 75 ডিগ্রি sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin a, এটার মান কত? এটা তুমি ডাইরেক্ট সূত্র জানো না, সূত্র দিয়ে করে ফেলো, sin c প্লাস sin d বা sin c মাইনাস sin d দিয়ে করে ফেলো, কোনো সমস্যা নাই। কি হবে? তাহলে উপরে আসবে যে 2 sin, এই হিসাবটা একটু ফাস্ট করি। এটা যোগ হবে, 75 আর 15 যোগ হয় কত হবে? 75 5 দিলে 80 আর 10 দিলে 90, 90 ডিভাইডেড বাই 2 মানে 45 ডিগ্রি। এরপর হচ্ছে cos, এটা থেকে এটা বিয়োগ করো, 75 থেকে 15 গেলে কত হয়? 75 থেকে 10 গেলে 65, আর 5 গেলে হয় 60, ডিভাইডেড বাই 2 করলে 30 ডিগ্রি। এখানে আসবে হচ্ছে 2 cos 45 ডিগ্রি, সেম তো অ্যাঙ্গেল, তাই তো চেঞ্জ হয় নাই, খালি অনুপাত চেঞ্জ হয়েছে। আর এটা হচ্ছে sin 30 ডিগ্রি। তাহলে দেখো 2 2 কাটাকাটি যায়, sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি কাটাকাটি যায়। এখন আবার এখানে অবাক হয় না, কারণ sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি কি হয় কাটলাম, দুইটাই মানে 1/√2, সেম। এখন cos 30 ডিগ্রি মান আর sin 30 ডিগ্রি মান বসে দাও, অ্যান্সার শেষ। বা cot 30 ডিগ্রি মান বসে দাও, এটাই তোমার অ্যান্সার। cos বাই 30 বাই sin বাই 30 মানে কি cot 30 না? cot 30 ডিগ্রি মানটা বলো, এটা হচ্ছে √3। তাহলে এটা হচ্ছে আমাদের এ নাম্বারটা
অ্যান্সার। তো এখন দেখো আমাদের এখানে বলা হচ্ছে যে 4-5 সেশনে যে sin স্কয়ার 10 ডিগ্রি sin স্কয়ার 20 ডিগ্রি যোগ আর কি, এরপর যোগ ডট ডট দিয়ে বোঝাচ্ছে আরো যোগ sin স্কয়ার 80 প্লাস sin স্কয়ার 90, তার মানে আমাদের 10 করে বাড়তিছে, এরকম হচ্ছে বর্গের যোগ চা হচ্ছে sin এর অনুপাতে। তো এরকম 20, এরপরে sin স্কয়ার 30, আমি একটা একটু বড় করে করি, দাঁড়াও একটা একটু বড় করে করি তাহলে আর কি তোমরা বুঝতে পারবা, এমনিও তোমরা জানো, যারা জানার এমনি জেনে ফেলছো অলরেডি। দেখি 10 20 30 40 50 60 70 80, এই হচ্ছে 90, তাই তো? তো তোমরা তো এই জিনিসটা জানো, কি জানো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সেম হইতে হয়, তাই না? এটা সেম হইতে হয়। তো আমাদের যদি sin স্কয়ার 10 আর cos স্কয়ার 10 আসে তাহলে এটা যোগফল হবে 1। এখন আমরা কিন্তু এটা জানি sin কোথায় গেল, এই যে এইটা sin 80, sin 80 90 তো এমনি, sin 90 ডিগ্রি মান কিন্তু এমনি 1, তো এটা জাস্ট 1 হবে, 1 স্কয়ার মানে তো 1। এখন sin 80 এটা কিন্তু আসলে কি cos 80, 80 না সরি cos 10, আমরা শিখছি না যে 90 ডিগ্রি দুই ভাগ করলে একটা sin নিলে একটা cos নেবে, বা একটা cos নিলে একটা sin নেবে, তাহলে এটাকে কিন্তু ভাই লেখা যায় cos 10 আর এই হলো স্কয়ার, এই যে এটা আর এইটা মিলে এই দুটার যোগ মিলে হবে 1। ঠিক একইভাবে এই যে 20 আর 70 এই দুটার যোগ হবে 90, 20 আর 70 যোগ হলো 90, তার মানে এইটাকে আবার লেখা যায় cos স্কয়ার 70 না cos স্কয়ার 70, তাহলে এইটা আর এটা মিলে আবার একটা 1, তাহলে দেখো এই যে প্রথমটা আর এইটা মিলে আমি পাচ্ছি 1, এরপর এইটা আর এইটা মিলে আবার যোগ হয়ে হচ্ছে 1, এরপর 30 60 মিলে এটা হয়ে যাবে 1, এরপর 40 আর 50 দেখো যেগুলো বলছি যোগ করে দেখো আসলে 1 হয়, এই যে 1 + 1 + 1 + 1 আর আরেকটা যে 90 এই হচ্ছে 1, তাহলে आंसर হচ্ছে আমাদের 5। তো এইরকম থাকলে আমরা কি করি, আমরা দেখি আমাদের কয়টা জোড়া আছে, ঠিক আছে? যতগুলা জোড়া হবে যেটার মান ধরো স্পেসিফাই হয় 90 মানটা আমরা জানি, হ্যাঁ 30 মানও জানো 60 মান জানো, মান জানলে বসাই দেওয়ার সমস্যা নাই, বাট এই 30 60 এগুলো আবার আমাদের এই যে কোনো না কোনো একটা জোড়ার সাথে এখানে পড়ে যাচ্ছিল, এজন্য আমরা এটাকে ডিস্টার্ব করি নাই। তো আমাদের যতগুলা জোড়া থাকে আমাদের आंसर হয় তার অর্ধেক। এখানে কয় জোড়া ছিল দেখো তো, এখানে আমাদের হচ্ছে সরি জোড়া না কি বললাম, যতগুলা পদ থাকবে তার অর্ধেক, এখানে পদ হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই 90 এর আগ পর্যন্ত এখানে টোটাল 8টা পদ, তাহলে आंसर হবে 8/2, তো এই হচ্ছে ইকুয়াল টু 4, আর ওই 4 এর সাথে আরেকটা 1 গুণ যোগ হইছে, এরপর হয়ে গেছে 5। আই হোপ জিনিসটা বুঝতে পারছো। এটা দেখো ইম্পর্টেন্ট, এখানে তোমাকে একটা এবিসি ত্রিভুজ দেওয়া, এখানে বলছে এই শর্তটা হইলে কোণ সি এর মান কত, কোণ সি এর মানটা কত, এই কোণ সি না এ বলছিল, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে হবে কোণ এ এর মানটা কত, ঠিক আছে? তো চলো আমরা বের করি। তো আমাদের কাছে যেহেতু এই জিনিসটা দেওয়া, তাহলে আমি দেখো cos a plus cos c এটাকে কি লিখতে পারি, 2 cos a plus c divided by 2, এরপর cos a minus c divided by 2, আর sin b কে আমি এভাবে আপাতত রাখলাম, ডিস্টার্ব করলাম না, বাট আমাদের কাছে যেহেতু বলাই আছে a plus b plus c হবে হচ্ছে পাই, এটা একটা ত্রিভুজ না, তাহলে তিন কোণের সমষ্টি হবে হচ্ছে 180। তো যখনই হচ্ছে তুমি এরকম দুইটা অ্যাঙ্গেলের যোগফল ফরম্যাটটা পাবা, a plus c অথবা a plus b অথবা b plus c, এরকম দুইটা করে যোগ পাবা, তুমি রিপ্লেস করে লিখবা, যেমন a plus c জিনিসটাকে কি লেখা যায় বলো তো, পাই মাইনাস b, তো এটাই তাহলে আমরা এখানে লিখবো 2 cos, আবার এটা আছে বাই 2 a plus c divided by 2, তাহলে এখানেও বাই 2 হয়ে যাবে, মানে পাই বাই 2 বাই 2, তাহলে আমরা লিখতে পারি যে পাই বাই 2 মাইনাস b বাই 2, এই হচ্ছে cos a মাইনাস c বাই 2, আর হচ্ছে sin b। আচ্ছা এখন এটা কি হয়ে যাবে দেখো তো, cos হয়ে যাবে sin b বাই 2, তাই না, sin b বাই 2, এই হয়ে যাবে cos a মাইনাস c ডিভাইডেড বাই 2, এই যে sin b বাই 2 আসছে না, এখন আমি sin b কে ভেঙে লিখবো, কারণ আমরা জানি যে sin 2 থিটা সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, তাহলে sin b এটার ফর্মুলাটা হবে 2 sin b বাই 2 cos b বাই 2, অর্থাৎ আমরা জানি যে এখানে যা হবে অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে,
অর্ধেক অর্ধেক অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে। তাহলে এই যে sin b বাই 2 sin b বাই 2 2 2 কাটাকাটি যায়। এখান থেকে আবার দেখো তাহলে শুধু আসবে cos a মাইনাস c ডিভাইডেড বাই 2 আর ইকুয়াল টু আসবে cos b বাই 2। আমি যদি cos এই পাশে পাঠাই দিই ইনভার্সে এটা কাটাকাটি যাবে, তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস c বাই 2 ইকুয়াল টু হচ্ছে b বাই 2। তাহলে 2 2 কাটাকাটি যে আমি লিখতে পারি যে a মাইনাস c ইকুয়াল টু b, তাহলে a ইকুয়াল টু হচ্ছে b প্লাস c। এইটা হইলেই কিন্তু আমরা বুঝতে পারি a একটা সমকোণী ত্রিভুজ, মানে a হচ্ছে 90 ডিগ্রি। কারণ একটা ত্রিভুজের যদি একটা অ্যাঙ্গেল বাকি দুইটা কোণের সমষ্টি হয়, ওই একটা অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি। বুঝতে পারছো? একটা অ্যাঙ্গেল যদি বাকি দুটো কোণের সমষ্টি হয় এটা অবশ্যই 90 ডিগ্রি। বাট তোমরা এটা না বুঝলেও তোমরা যে এই কাজটা করো, আমি কি বললাম, যখনই তোমার কাছে এই জিনিসটা দেওয়া থাকবে পাই, তিনটা সমষ্টি পাই বা জিরো বা যাই দেওয়া থাকুক, যখনই তোমার কাছে দুইটা যোগফল আসবে তখন তুমি রিপ্লেস করে লিখবা। তো তোমার কাছে যেহেতু b প্লাস c আসছে, তাহলে তুমি এখন এটাকে লিখতে পারো a ইকুয়াল টু b প্লাস c জায়গায় কি লেখা যায় দেখো তো, b প্লাস c, তো মানে এটা যে বিয়োগ হবে অর্থাৎ পাই মাইনাস a। এখন এই পাশে আসলে 2a হয়ে যাবে হচ্ছে পাই। এখান থেকে আমরা a ইকুয়াল টু লিখতে পারি পাই বাই 2। a ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি। a এর মানটা কত আসবে? 90 ডিগ্রি। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এটা বইয়েরও কিন্তু খুব কমন ম্যাথ, কয়েকটা ম্যাথ তোমরা করলে এটা তোমরা করতেও না, তোমরা এমনি 90 ডিগ্রি বসে দিতাম, আমি জানি, আমি বসে দিতাম। এটা আমি করব না প্লিজ। এরকম দুইটা ম্যাথ আমি করছি, এটা তোমাদের এসডব্লিউ। ঠিক আছে, পরেরটা। তো এরপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, আমাদের 6-7 সেশনের একটা প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে দেখো ওই যে এরকম বর্গ বর্গ, তাই না, সমষ্টি। তো আমরা তো এটা একটা শর্টকাট শিখছিলাম। তো এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের cos স্কয়ার 30 প্লাস cos স্কয়ার 60, পরে cos স্কয়ার হবে কত, এখানে কত করে বাড়তেছে, 30 করে বাড়তেছে, পরে 90। যারা ধারা পারো তারা ধারা দিয়ে কিন্তু পদ সংখ্যা বের করতে পারো, যারা ধারা পারো তারা ধারা দিয়ে পদ সংখ্যা বের করে নিতে পারো। ঠিক আছে, আমি একটু আস্তে ধীরে করে দেখাচ্ছি। হচ্ছে 20 হবে, এই দেখো এতটুকু, হ্যাঁ না, কয়টা পদ, 1 2 3 4 5 6, তাহলে অ্যান্সার হবে কত, 6/2। 6টা পদ না, 3 জোড়া হয়, 3 জোড়ার জন্য অ্যান্সার 3 আসবে। আর বিশেষ না হলে একটু চেক করে দেখো, যেমন অনেকটার মান cos 30 মান তুমি জানো, cos 60 মানও তুমি জানো, স্কয়ার করে মানগুলো বসিয়ে দিবা। 90 মান তো 0, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাই না? cos 120 এর মান তোমরা ওইটা জানো -1/2 হয়, স্কয়ার করে দেখবা, এরপর cos 150 ডিগ্রি যা হয় চেক তোমরা করে দেখো, এটাই আসবে। ঠিক আছে, আর এমনি তো বলছিলাম এরকম জোড়া থাকলে, এরকম ভাবে বর্গ আকারে থাকলে হচ্ছে যে কয়টা জোড়া ওই কয়টা অ্যান্সার আসবে, তাই না? এখানে 3 জোড়া আছে দেখে এই 3 আসলে অ্যান্সার। 6-7 সেশনের প্রশ্নটা দেখো, এখানে বলা হচ্ছে যে cos এর মান যদি 4/5 হয় তবে এটার মান কত, তবে এটার মানটা কত। এখন দেখো যারা সরল মনের মানুষ আমার মতন তারা একভাবে করতে পারো, আর যারা হচ্ছে সূত্রগুলো খুব সহজে মাথায় রাখতে পারো, যেমন আমি আবার সূত্র মাথায় রাখতে পারতাম, ওই সূত্র দিয়েও করতে পারি। তো ওইটাও তোমাদের দুইভাবেই দেখাই দিই যে তোমরা কে কিভাবে করতে পারো। তো এখানে তোমাকে cos এর মানটা দেওয়া আর এখানে এটার মানটা বের করতে বলছে। এটা কিন্তু ক্লাস 9 এর বাচ্চাও পারবে, একটু টাইম লাগবে তার করতে, এই আর কি। তো কিভাবে, যেহেতু এখানে 1/tan স্কয়ার 1 - tan স্কয়ার এগুলো লাগবে, 1 + tan স্কয়ার বাই 1 - tan স্কয়ার এগুলো লাগবে। তো এখান থেকে তুমি tan এর মানটা বের করতে পারবে না। এই যে ত্রিভুজ আঁকো একটা, এটা যদি অ্যাঙ্গেল হয়, এ কোণ হয়, এ কোণের সাপেক্ষে cos এর অনুপাত কি বলতো, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কত আসবে 3। তাহলে tan এর মান কত আসবে, লম্ব বাই ভূমি, লম্ব এই হচ্ছে ভূমি 3/4, এই মানটা বসে দাও, এটা অ্যান্সার কি রকম আসবে, এই 1 প্লাস এটার স্কয়ার মানে 9/16, 1 - 9/16। তাহলে এই দেখো 16 দিয়ে যদি লসাগু করি তাহলে 16 + 9 মানে 25, এই 16 দিয়ে লসাগু করলে 16/9, 9 16 থেকে 9 গেলে কত হয়, 16 থেকে 9 গেলে 7 হয় না, তাহলে হচ্ছে এই হচ্ছে অ্যান্সার 25/7। বুঝা গেছে? খুব বেশি টাইম কিন্তু লাগে নাই। আবার অনেকে এটাও চিন্তা করতে পারো, এটা কিন্তু আমাদের কোন ফরম্যাটের সূত্রটা ইঙ্গিত করতেছে, এটা আমাদের কোন ফরম্যাটের সূত্রটা ইঙ্গিত করতেছে। এটা নিচে মাইনাস বা উপরে প্লাস, অনুবন্ধী আবার আসছে, তার মানে cos 2a, বাট পুরোপুরি cos 2a নাই, cos 2 এর জন্য এখানে প্লাস থাকতে হয়, নিচে প্লাস থাকতে হয়। তাহলে এটা কিন্তু আমাদের 1 - cos 2a নির্দেশ করতেছে। এটা আরেকটা, এখানে অ্যান্সার তো শেষ, এটা আরেকটা অ্যান্সার এখানে লিখতেছে 1 - cos 2a নির্দেশ করতেছে। আর 1 - cos 2, এখন তুমি cos এর রেজাল্টটা জানো, তাহলে 1 - cos 2 আমরা কি লিখতে পারি বলো তো, 2 cos স্কয়ার a - 1, তাই না? cos 2 এর সূত্রটা লিখলাম।
আরো লেখা যায় cos 2 = লেখা যায় 1 - 2 sin স্কয়ার a, বাট আমাকে তখন sin a এর মানটা জানতে হইতো, আমি তো sin একটা জানি না, যেজন্য sin এটা লিখি নাই, cos এর মানটা জানি দেখে 2 cos স্কয়ার a - 1 এটা লিখলাম। এখন মান বসে দাও, এই অ্যানসার শেষ হয়ে যাবে। তাহলে 2 cos স্কয়ার a মানে এটা স্কয়ার লাগবে, মানে 4/5 হোল স্কয়ার -1, বিশ্বাস করো এটাই আসবে, এটাই আসবে, ঠিক আছে। আচ্ছা 18 নম্বর অঙ্ক 7-8 সেশনের, যে cos 75 এর সঠিক মান কোনটি, সঠিক মান কোনটি। তো এটা কিভাবে বের করতে হয়, যে আমাদের শুরুই হয়েছিল যে tan 15 ডিগ্রি মান, 2023 সালে আসছে tan 75 ডিগ্রি মান, তাই এটা আসে cos 75 ডিগ্রি মান। তো এটা কিভাবে বের করবা, cos 75 ডিগ্রি এটাকে কিভাবে লেখা যাবে, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এভাবে লেখা যাবে না। আমি জানি আমার হাতের লেখাটা অনেক খারাপ, আমি ট্রাই করতেছি হাতের লেখাটা ভালো করার, ঠিক আছে। এখন এটা তাহলে আমরা কি পাবো বলো, cos a plus b সূত্র কি, cos a cos b minus sin a sin b। পরীক্ষার হলে কিন্তু তোমরা এই সূত্রটা লিখবে না, তোমরা পরীক্ষা হলে ডাইরেক্ট ভ্যালু লিখতে পারবা। এই যে cos a cos b মানে cos 45 ডিগ্রি মান 1/√2, এরপর cos b মানে cos 30 ডিগ্রি মান কত বলো তো, √3/2, বুঝতে পারছো, এইভাবে লিখবা। পরে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এটা মান হচ্ছে হাফ, এটা কত আসছে 2√2, যদি আমি ইয়া নিই তাহলে আসবে হচ্ছে √3 - 1, এরকম কিছু আসছে, √3 - 1, 2√2। এখানে কি টাইপিং মিস্টেক হয়েছে, কারণ √3 তো পুরাটা উপর দিয়ে চলে আসছে, আমি একটু চেক করে দেখি এটার টাইপিং মিস্টেকটা একটু ঠিক করে দিই। এখানে √3 আছে খালি, বুঝছো, √3 এটা, আর এখানে আবার কি এরকম ছিল, 1 এর উপর ছিল না, তাহলে আমাদের কি আসে অ্যান্সার, √3 - 1 2√2, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। তো এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটা, এর আগে হচ্ছে আমার 18 নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করা হয়েছিল, তো এখন হচ্ছে আমরা 19 নম্বর প্রশ্ন পর্যন্ত 19 নম্বর প্রশ্ন থেকে দেখব। এটা হচ্ছে 8-9 সেশনের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে tan θ = যদি 5/12 হয় তাহলে আর থিটা সূক্ষ্মকোণ হলে এটা বের করতে হবে। এই ম্যাথ তোমরা 9 10 এ করছো না বলো, 9 10 এর ম্যাথ, জাস্ট একটু ক্যালকুলেশন করে মানটা বের করতে হবে। তো চলো আমরা যদি মানটা বের করি, আমাদের কি দেওয়া বলো তো, আমাদেরকে হচ্ছে tan θ হচ্ছে 5/12 আর থিটা সূক্ষ্মকোণ, তাহলে আমরা মন চাইলে হচ্ছে আমরা এখান থেকে কি বের করে নিতে পারি, দেখো তো এই যে ত্রিভুজ যদি আঁকি, এটা যদি আমাদের থিটা হয় সূক্ষ্মকোণ, আমরা tan এর অনুপাতটা কি জানি বলো তো, লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, এই হচ্ছে ভূমি, তাহলে এটা কত আসবে, পিথাগোরাসের নাম্বার থেকে 13 আসবে, তাই না, পিথাগোরাসের নাম্বার থেকে 13 আসবে, আর না হলে চেক করে দেখতে পারো √12² + 5² এভাবে। আচ্ছা এখন হচ্ছে আমার sin থিটাটা বের করে নিতে হবে, বলো তো sin থিটা কত আসবে বলো, লম্ব বাই অতিভুজ, এই যে এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ, তার মানে এটা আসবে 5/13। আর এরপর হচ্ছে আমার sec - থিটা, এখন তোমরা কিন্তু এটা জানো আমাদের ক্ষেত্রে কি হয় বলতো, cos - থিটা ইকুয়াল টু হয় cos থিটা, আর sec - থিটাটাও কি হয় বলতো, আমাদের ইকুয়াল টু আসে হচ্ছে sec থিটা, বাট এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত ছাড়া বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোতে মাইনাসটা থাকলে কি হয়ে যাবে, মাইনাস হয়, মানে এটা বলতে চাচ্ছি ধরো tan - থিটা এটাকে আমরা লিখবো হচ্ছে -tan থিটা, ঠিক আছে। এই দুইটা ছাড়া বাকি চারটা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসবে, এটা তোমরা কিন্তু জানো, তাহলে জানলে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এটাকে লিখবো হচ্ছে মাইনাস, এখন sec থিটার মানটা লিখে দেব, সরি sec - থিটাতে তো আর এটা কাউন্ট হবে না, এখন হচ্ছে sec থিটার মানটা আমরা লিখে দেব। sec থিটা মানে কি, দেখো তো cos এর বিপরীত, এটার cos এরটা কি হবে বলো তো, ভূমি বাই অতিভুজ, এটা আসবে কি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 13/12, এটা একটু তোমাকে এখন সলভ করে নিতে হবে, ঠিক আছে। পরীক্ষা আসলে জাস্ট ফার্স্ট চিত্র আঁকবা রাফে কোনো মতে, এটা বের করে নিবা, অনেকে চিত্র আঁকতে হয় না, অনেকে এমনিও বের করতে পারে, আমি দেখছি, আমি এত পারি না, আমার এত মানে ফার্স্ট ক্যালকুলেশন হয় না, আমি বললাম না আমি এভারেজ স্টুডেন্ট। এখন দেখো এখানে 13 আর 12 গুণফল করলে কত আসবে, যে আসে আসুক, আর এখানে হচ্ছে তাহলে 12 13 কাটাকাটি যায় 5 12 60, আর হচ্ছে এখানে দেখো 12 12 কাটাকাটি গেলে 13 আর 13 যদি গুণ হয়, 13 13 স্কয়ার কত হয়, 13 স্কয়ার কত 169 না, 169। এখন 169 এখানে অপশনে কি এখনই পেয়ে যাব, দেখো তো 169 এর সাথে যদি 60 যোগ হয় তাহলে কত আসবে, দেখো তো
9 হবে, 9 শূন্য যোগ হবে, আর হচ্ছে 6 6 12, হাতে আছে 1, এই হয়ে যাবে 2, 229। আচ্ছা দেখো উপরে 229 আছে, নিচের এই গুণফলটা আমি যদি না করি, নিচের এই গুণফলটা আমি যদি কি করি বলতো, না করি, আমরা দেখি 13 ইন্টু 13 করলে হবে 169, বা 13 লাগছে 12টা, তাহলে 169 থেকে 13 কম আসবে। হ্যাঁ, তাহলে এটা কত আসে? 156। তাহলে ঠিক আছে, 156। তোমরা চাইলে গুণ করেও দেখতে পারো, আমি উপরেটা যোগ করে শিওর হয়ে যাচ্ছিলাম 229, আর নিচে 156 আসবে। তার মানে এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা। ঠিক আছে, তোমাদের এরকম বড় যদি লসগু চলে আসছে, একটু আগে অপশনে তাকায় দেখবা যে অপশন থেকে কোনটা খুঁজে বের করা যায় কিনা। বের করে গেলে দেখবা যে ওইটাই তোমার অ্যান্সার হয়ে যায় মাঝে মাঝে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তো চলো আমরা 8-9 সেশনেরই আরেকটা প্রশ্ন সলভ করব। 19-এর পরে এখন আমরা 20 নাম্বার প্রশ্ন সলভ করব 8-9 সেশনের। এইটার মান তোমাকে বের করতে হবে। cot a - tan a সমান কি লেখা যায়? এখন দেখো cot a এখানে আমাদের যেভাবে আছে 2 tan 2a 2 cot 2a 2 cos square a 2 sin square a। cot a এটা কি লেখা যায় দেখো তো, এটা লেখা যায় cos a / sin a মাইনাস tan a কি লেখা যায় দেখো তো, sin a / cos a, তাই না? এটা ছোটকাল থেকে কিন্তু তোমরা জানো। আচ্ছা এখন দেখো তো একটু লসাগু করলে কি আসে, sin a cos a, তাহলে sin এ কাটাকাটি যে উপরে আসবে হচ্ছে cos স্কয়ার a মাইনাস cos এ কাটাকাটি যে উপরে আসবে sin স্কয়ার a। তোমরা কিন্তু জানো যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা আমাদের কি বলতো, cos 2 এর ফর্মুলা। cos 2 এর ফর্মুলা, উপরে তোমার অ্যাঙ্গেলটা ডাবল মানে 2a, আর নিচে a a। এটাও তোমরা জানো যে, এটাও কিন্তু তোমরা জানো যে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো হচ্ছে sin 2 থিটা। অর্থাৎ থিটা থিটা যদি সেম হয় আর sin cos গুণ আকারে থাকে, তাহলে আমাদের সূত্রে পড়ে বাট একটা 2 লাগবে। এখানে আমাদের a a দুইটা সেম, বাট এখানে আমাদের একটা 2 মিসিং। তাহলে আমরা এক কাজ করে দিই, এখানে তাহলে আমরা 2 নিয়ে আসবো, তাহলে উপরে 2 আনা উচিত ছিল, যেন 2 টু কাটাকাটি যায়। তাহলে উপরের এই 2টা লিখলাম, আর এই যে 2 sin a cos a এটাকে আমরা লিখতে পারি কি বলতো, sin 2a। এখন দেখো তো হয়ে গেছে না, cos 2a / sin 2a এটাকে কি লেখা যাবে বলতো, cot 2a, আর সাথে একটা 2 আগে গুণ আকারে ছিল, তাহলে 2 cot 2a এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অন্য কালি দিয়ে লিখি, ভালো লাগে না এটা। 8-9 সেশনের আরেকটা প্রশ্ন, আমাদের 21 নম্বর প্রশ্ন। 3টা প্রশ্ন চলে আসলো 8-9, আর আসছে 8-9 না 9-10 চলে গেছে। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলতেছে যে cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি এরকম করে ডট 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 cos স্কয়ার 90 ডিগ্রি, এটা মান বের করতে হবে। তো এখানে দেখো কয়টা আছে, 10 20, মানে 10 20 যোগ, তো তাই না 30 স্কয়ার, কিন্তু আবার আমি জাস্ট অ্যাঙ্গেলগুলো দেখাচ্ছি। এরকম করে কত হবে, 40 50 60, 40 50 60 70 80 90। দেখো তো টোটাল কয়টা হয়, আর ধারা দিয়ে বের করতে পারলে আরো শর্টকাটে বের হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9। এখন এই যে এখানে cos স্কয়ার 90 ডিগ্রি যেটা, দেখো তো 10 20 30 40 50 60 70 80 90, হ্যাঁ টোটাল 9টাই হয়। এখন cos স্কয়ার যে 90, এটা মান কিন্তু cos 90 মান কি আসতো বলো তো, cos 90 মান কিন্তু 0 আসে, এটা কিন্তু অলরেডি বাদ। এছাড়া আর বাকি কয়টা আছে দেখো তো, এই যে এটা জোড়া হয়, এই 70 20 জোড়া হবে, 30 60 জোড়া হবে, এটা জোড়া হবে, 1 2 3 4 চারটা জোড়া আছে। তাহলে অ্যান্সার কত আসবে বলো তো, অ্যান্সার আসবে হচ্ছে 4। তো এখন আমরা দেখবো 9-10 সেশনের একটা প্রশ্ন, এটা হচ্ছে 22 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে cos থিটা যদি 12/13 হয়, 12/13 হয়, তাহলে tan থিটার মান কত, tan থিটার মানটা কত। তো এটা কিন্তু কিছুটা এই টাইপের ম্যাথ ছিল, তাই না? এই যে দেখো 8-9 সেশনে আমরা যেটা করলাম এরকম, 19 কিন্তু তোমরা করছো। এখানে বলে দিচ্ছিল থিটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি চেয়ে কম, বাট এখানে আর কি কেমন দেখো তো, এখানে হচ্ছে cos থিটা হচ্ছে 12/13, tan থিটার মান বের করতে হবে। এখন এটা একটু ঠান্ডা মাথায় রেখো যে এখানে কিন্তু অ্যাঙ্গেলে কিন্তু দেখো যে প্লাস মাইনাস আছে, রেজাল্টটাতে প্লাস মাইনাস আছে। আমার cos এখানে পজিটিভ, cos পজিটিভ কোথায় কোথায় হয়, প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ, আর cos হচ্ছে এই ঘরে পজিটিভ হয়, cos হচ্ছে এই ঘরে কি হয় বলতো, পজিটিভ হয়। আচ্ছা এখন কি করবা, ঠাস করে এটার একটা চিত্র এঁকে নিবা, এটাই ধরো থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি বলতো, ভূমি, আর এই হচ্ছে কি বলতো, অতিভুজ। cos এর অনুপাত কি, ভূমি বাই অতিভুজ, 12/13, তাহলে এটা কত আসবে 5, তাই না? 5 12 13 তো পিথাগোরাসের নাম্বার। এখন এখান থেকে tan থিটার মানটা কি লেখা যায় বলতো, tan থিটা আসবে কি বলতো, লম্ব বাই ভূমি, এই কোণের লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাহলে 5/12 হচ্ছে তোমার অ্যানসার। বাট আমাদের এই থিটাটা, cos থিটা যেহেতু পজিটিভ, এটা আমাদের প্রথম চতুর্ভাগও হইতে পারে, এই ভাগ চতুর্ভাগও হইতে পারে, 4 নাম্বার। প্রথম চতুর্ভাগ হলে তো tan থিটার মানও পজিটিভ আসবে,
বা 4 নম্বর চতুর্ভাগ হলে tan থিটার মানটা আমাদের কিন্তু নেগেটিভ আসবে। তার মানে এটা কিন্তু আমাদের কি প্লাস মাইনাস 5/12, বুঝে গেছে? এটা কিন্তু আমাদের প্লাস মাইনাস 5/12। তাহলে এটা আমাদের কোনটা? 1 নম্বরটা হচ্ছে অ্যান্সার। 5/12 এখানে একটাই আছে, বাট যদি এই একটা প্লাস 5/12 একটা মাইনাস 5/12 আর অপশনে যদি প্লাস মাইনাস 5/12, তাহলে তখন ওই প্লাস মাইনাসটা সহ লাগাইতে হতো অ্যান্সার, বুঝে গেছে? পরেরটা দেখো 9-10 সেশনের এই প্রশ্ন। তো এখানে হচ্ছে আমাকে এটা সলভ করতে হবে। তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা তাহলে কিভাবে চিন্তা করতে পারি? আমরা এই যে 198 যে আছে cos, এটা 432, এটা 168, এটা 12, tan এটা আবার cos আর sin। একটু আমরা নরমালি হচ্ছে যখন বড় একটা অ্যাঙ্গেল থাকে আমরা তখন 90 এর গুণিতক দিয়ে এগুলোকে ভেঙে আনার ট্রাই করি, তাই না? 90 এর গুণিতক মানে 90 × 1, তাহলে 90 ডিগ্রি, 90 × 2 মানে π/2 × 2 মানে পাই, মানে 180 ডিগ্রি, এরকম মানে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এই সকল অ্যাঙ্গেল দিয়ে আমরা বের করা মানে বড় বড় অ্যাঙ্গেলগুলোকে ভেঙে ছোট অ্যাঙ্গেলে নিয়ে আসার চেষ্টা করি, তাই না? এই যে 168 দেখো তো এটার সাথে 12 কি একটা কানেকশন পাও কিনা? কিভাবে? আমি যদি tan 168 কে এভাবে প্রকাশ করি 180 - 12, তাহলে 168 হয়ে যায় না? 180 - 12, দেখো তো 68 আর 12 যোগ হয়ে কত হবে? 2 মিলে 70 আর 10 মিলে হচ্ছে 80। এই 180 ডিগ্রিকে আমরা তাহলে এভাবে কেন লিখবো? আমরা তাহলে এভাবে লিখবো tan 2 × 90 ডিগ্রি। তাহলে এখন দেখো তো এটা ভাঙলে কি হবে? দেখো তো tan, এটা কোন মানে tan জোড় গুণিতক থাকলে tan-tanই থাকবে। এটা দ্বিতীয় চতুর্ভাগে আমাদের tanটা হয় নেগেটিভ -tan, আর চোখ বন্ধ করে এখন অ্যাঙ্গেলটা হবে তাহলে -tan12। তাহলে দেখো এই কথাটা মানে হচ্ছে -tan12 আর এটা +tan12, তার মানে এটা কাটাকাটি অলরেডি, হিসাব বাদ। এখন তোমার একটুকু দেখো তো এখানে 198 আর এখানে 432, সামহাও কোনোভাবে অ্যাঙ্গেল কোনো কানেকশন করা যায় কিনা, এখন হচ্ছে 100 cos 198 আর sin 432, এটা একটু চেক করতে হবে। এখন এখানে যেমন খুব ইজিলি 168 tan 168 আর tan 12, আমি এটাকে tan 12 তে নিয়ে যেতে পারছি, কাটাকাটি করতে পারছি। এটার মানটা দেখো, এটা 432, এতটা ভাঙতি মান, মানে এটা কিন্তু সচরাচর আমরা এরকম মানগুলো দিয়ে বের করি না। এটা কিন্তু অনেক টাইমে পরীক্ষার্থীদের একটু টাইম কিল করতে পারে, বাট অ্যান্সারগুলো দেখতেছি সুন্দর, 0 - 1 1 হাফ। আচ্ছা আমরা যদি একটু দেখি এটাকে একটু কিভাবে ভেঙে লিখতে পারি, সামহাও 198 দিয়ে আমি প্রকাশ করতে পারি কিনা চেষ্টা করি। 432, তাই না? এটাকে হচ্ছে 198 দিয়ে আমি প্রকাশ করতে পারি কিনা, প্লাস দেবো না মাইনাস দেবো? ধরেন যদি প্লাস দিই, অর্থাৎ 198, ধরো 198। আমি দেখো এমন ভাবে ট্রাই করতেছি অঙ্কগুলো করার যেন তোমরা বুঝো যে এটা পরীক্ষার হলে তোমরা এরকমটা ফেস করতেছো, ঠিক আছে? তাহলে যেন তোমাদের একটু সুবিধা হয় যে তাহলে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আমি ধরো প্লাস দিয়ে যদি অঙ্কটা আগাইতে চাই, তাহলে আমি 432কে +198 লিখছি, তার মানে এখন আমাকে 198 কম লিখতে হবে। তাহলে 432 আর যদি 198 কম হয় তাহলে এটা আবার কত হয়? এই বিয়োগ আবার 12 থেকে 8 গেলে 4, হাতে আছে 1 10, এখানে 3 হয়, তাই না? এরপর হাতে আছে 234। আচ্ছা 234 কি 90 এর কোনো গুণিতক দিয়ে আমরা প্রকাশ করতে পারবো? 90 এর কোনো গুণিতক দিয়ে 234টা আমরা জানি 180 হয়, এরপর 270 হয়। 180 হয় মানে 2 গুণ হলে, এরপর 3 গুণ হলে 270 হয়, 234 তো হয় না। আচ্ছা এক কাজ করি, এখন মাইনাস দিয়ে করি, অর্থাৎ আমি 432 ধর, এটা না, এটাকে এভাবে লিখলাম -198 ডিগ্রি, -198 ডিগ্রি। তার মানে এখন আমাকে বেশি লিখে বিয়োগ করতে হয়েছে যেন 432 হয়। এখন তাহলে বেশি লিখতে হবে, এই 198 বেশি বিয়োগ লিখতে হবে এটার সাথে, তাহলে 198 বিয়োগ করলে যেন 432 হয়। তাহলে 432 আর 198 যদি বিয়োগ হয়, 10 হাতে আছে 1, 13 হাতে আছে 1, 630। 630 কি 90 এর কোনো গুণিতক হয়? মানে 90 এর সাথে কোনো গুণ করলে কি 630 হয়? 27, 3 নং 27, 36, 54, 7 নং 63, হ্যাঁ এই তো যায়, 90 × 7 যায়, 90 × 7 যায়, 7 নং কি হয় 63, মানে 90 × 7 মানে 630, 630 মাইনাস এরকম। তাহলে এখানে এখন দেখো আমরা জানি তাহলে এটা হচ্ছে সাইন ছিল, তাই না? এই হচ্ছে সাইন, এই যে সাইন 432, পরীক্ষা হলে তো তোমার এগুলো লিখতে হবে না। তাহলে এখন দেখো তো এটা 90 এর সাথে বেজোড় গুণিতক, তাহলে এটা যাবে cos, এটা কোন চতুর্ভাগ? এটা হচ্ছে আমাদের প্লাস নাম্বার, কয় নাম্বার চতুর্ভাগ? 7 নাম্বার, তাই না? প্লাস হলে 8 নাম্বার হয়ে যেত, 1 2 3 4 5 6 7, এই চতুর্ভাগে আমাদের সাইন কি নেগেটিভ, মাইনাস হয়েছে 198। এই দেখো
cos 198 এটা মাইনাস cos 198 হচ্ছে 0। এটা জানি অনেকেই হচ্ছে এই টাইপের ম্যাথ আসলে 0 দিয়ে দাও, আমি জানি, ভাবো যে এত ক্যালকুলেশনে কি আসছে, বাট এটার পরীক্ষা হলে দেখো অনেকের ক্ষেত্রে কিন্তু টাইম কিল হবে, কারণ সচরাচর এরকম ফ্র্যাকশন মানে এরকম ফ্র্যাকশন না, সরি ফ্র্যাকশন মানে তো ভগ্নাংশ, মানে এরকম মানে ভাঙটি 198 এরকম অ্যাঙ্গেলগুলো নিয়ে আমরা কিন্তু ত্রিকোণমিতিতে ডিল করতাম না, তাই না? আমরা ডিল করতাম হচ্ছে 270 আছে, তো তুমি 300 নিয়ে বের করতেছো cos 300 ডিগ্রি sin 300 ডিগ্রি এরকম, তাই না? এখানে আছে 198 ডিগ্রি। এর জন্য একটু কিন্তু অনেকের একটু বেগ পেতে হবে অঙ্কটা সলভ করতে যে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা 24 নম্বর অঙ্কটা দেখবো। এটা হচ্ছে আমাদের 10-11 সেশনের একটা প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের a প্লাস বি প্লাস সি যদি পাই হয় তাহলে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা তোমাদের হচ্ছে ত্রিকোণমিতির 7.6 এর একটা অঙ্ক, 7.6 এর একটা অঙ্ক। মোটামুটি তোমাদের সিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক বোর্ড পরীক্ষায়। তো অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা ভিডিও দেখতেছো তাদের তো আর সিকিউ নাই, বাট ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, বাট যদিও আরো অন্যান্য টপিক ইম্পর্টেন্ট রিটেনের জন্য, এটা না, এখন দিয়েও দিতে পারে, বলা যায় না কিছু। বাট যেটা বলতে যাচ্ছি যে এটা করতে গেলে কিন্তু এমসিকিউ ভালোই বেগ পাইতে হবে তোমাকে, কারণ এটার যে নিয়মটা এখানে আমরা কি করি, এটা যদি তিন কোণের সমস্যা যদি পাই হয় তাহলে হচ্ছে আমরা এরকম হাফ আনি, তাই না? হাফ এনে কি করি বলতো, এই হচ্ছে 2 sin স্কয়ার a/2 2 sin স্কয়ার b/2, এই দুইটা নেই, ওইটাকেও দেওয়া যায় 2, পরে এটাকে এভাবে রেখে আমরা আমাকে আগাই, সমস্যা নাই। এরপর এখানে সূত্র যায় যে 1 - cos a 2 sin স্কয়ার থিটা সূত্র কি 1 - cos 2 থিটা, তো sin স্কয়ার a/2 2 sin স্কয়ার a/2 সূত্র হবে 1 - cos a, অ্যাঙ্গেলটা ডাবল হবে, এখানেও হবে 1 - cos b, পরে এখানে cos a cos b সূত্রে যাবে, cos মাইনাস কমন নিলে cos c প্লাস cos d এর মতো না সূত্রে যাবে, তাই না? এইভাবে আর কি অঙ্কটা করে তোমার অ্যানসারটা বের করে দেখতে হবে কোনটা হবে। এটা কিন্তু ভালোই টাইম খাবে পরীক্ষার হলে, ভালোই জায়গাও খাবে। এখন এরকম অনেক ক্যাটাগরি ম্যাথ, এরকম প্রায় অনেকগুলো ম্যাথই 4-5টা ম্যাথ তোমাদের বইয়ে আছে। এখন আমি তো এটাও সাজেস্ট করতে পারতেছি না যে এই অ্যানসারটা মুখস্থ রাখো, মানে এটাও সাজেস্ট করতে পারতেছি না, কারণ কয়টা এরকম 4-5টা তো অনেক ক্যাটাগরি ম্যাথ আছে। শুধু তো স্কোয়ার নাই, স্কোয়ার ছাড়াও এরকম কিছু ম্যাথ আছে যে এই টাইপের প্রমাণ দেখতে, ওগুলোও তো তাহলে এত মুখস্থ রাখা তো যাবে না, তাহলে আমরা কি করব, লিখেও করতে গেলে অনেক বেশি টাইম খাবে। তো এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একটু অপশন টেস্ট করে করে মানটা বের করতে পারো। এরকম অপশন টেস্ট করে তোমার কাছে এ বি সি এরকম আছে, তাই না? আমাদের এখানে a/2 b/2 c/2 ইউজ করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা এই তিনটা কোণকে ধরলাম, একটা কোণ হচ্ছে 60, তাহলে a/2 এর অর্ধেক আমরা ইজিলি 30 ডিগ্রি মান বসাতে পারবো। আর একটা ধরে হচ্ছে b ধরলাম 30, হ্যাঁ 30 এর অর্ধেক আবার 15, এটা মান জানো না, তাও দেখাচ্ছি, একটু দেখো। আরটা হচ্ছে সি কোণ হচ্ছে, দেখো এই দুটো যদি 90 হয় তাহলে আরেকটা কোণকে অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে, তাই না? আরেকটা কোণকে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হইতে হবে, তাহলে তিনটা সমষ্টি 180 হবে। এখন আমরা এই মানটা এখানে একটু বসে বসে দেখি যে কিরকম আসে, দেন ওই মানটা, যেই মানটা আসবে এই অ্যাঙ্গেলগুলো আবার অপশনে বসে বসে চেক করব যে কোনটার সাথে যায়। এই ম্যাথটা কিন্তু টাইম কিলের একটা ম্যাথ, এখানে কিছু করার নাই, কোনো শর্টকাট তো আমি দেখাতে পারতেছি না। তো চলো আমরা যদি প্রয়োগ করি, তো সাইন স্কোয়ার a/2 মানে 30 ডিগ্রি, তো মানে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এরপরটা হবে সাইন স্কোয়ার b/2, মানে এখানে সাইন স্কোয়ার এটা। আচ্ছা, আর একটা হবে সাইন স্কোয়ার c/2 মানে 45 ডিগ্রি। আচ্ছা, এই মানগুলো তোমরা জানো, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, তার মানে এটা স্কোয়ার হবে। আচ্ছা, আর একটা হচ্ছে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটার স্কোয়ার হবে। এখন এটা আবার তুমি জানো না, এক কাজ করো, এখানে একটা হাফ এনে 2 আনো, হাফ এনে 2 আনলে তাহলে এটা হয়ে যাবে হাফ 2 সাইন স্কোয়ার থিটা, মানে সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 - cos, এটার ডাবল, তো এখানে 30/2, তাহলে এটার ডাবল মানে কত হবে 30 ডিগ্রি। এই যে এখন cos 30 এর মান তুমি জানো, এখন একটু তোমার জন্য সহজ হবে, তাহলে এটা আসবে 1/4, এ হচ্ছে গুণ করে দিলে এখানে আসবে হচ্ছে হাফ, এ হচ্ছে মাইনাস হাফ, cos 30 মান কত, cos 30 ডিগ্রি মান কত √3/2, এ হচ্ছে √3/2 প্লাস হচ্ছে 1। তো আমরা এখান থেকে কি পাইতে পারি, এখান থেকে আমরা এখান থেকে পাইতে পারি হচ্ছে এই রেজাল্টটা আসতেছে মোটামুটি, যেখানে আমরা বুঝতে পারতেছি যে 1 আর হাফ মিলে হবে হচ্ছে 3/2, 1/4 প্লাস 3/2 প্লাস √3/4, তা আলটিমেটলি 4 যদি আমরা এই করি তাহলে 4 কমন নিলে এখানে আসবে 1,
এখানে আসবে হচ্ছে 6, এই হচ্ছে √3, তাহলে এটা আসবে 7 প্লাস √3/4, 7 প্লাস √3/4। এখন এই মানগুলো এখানে বসে বসে টেস্ট করতে হবে কোনটার সাথে যায়। সত্যি কথা, তুমি যদি শর্টকাটে করতে, এখন আমার বিশ্বাস অনেকে তোমরা আমার এই কনসেপ্ট দেখে বলতেছো যে এই লিখিত ফরম্যাটে করাটাই ভালো। হ্যাঁ, ওইটাও করতে পারো, এই ম্যাথে একটু টাইম কিল খাবে, আমি কিন্তু আগেই বলছি। এরকম অ্যাডমিশন টেস্টে কিন্তু কিছু প্রশ্ন তোমার সামনে আসবে যেগুলো তোমার টাইম কিল করবে, ওইগুলাতে তুমি এই ম্যাথটা তখন স্কিপ করে যাবা ওই মুহূর্তে। এর মানে এই না যে তুমি এই ম্যাথটা পারো না বা এটা অ্যান্সার করবে না, এটা না। তুমি সামনের যে ম্যাথগুলোতে সামনের দিকে যাবা, যেন যেগুলো তোমার টাইম কিল করবে কম, ওইগুলো তুমি অ্যান্সার করবা। সব অ্যান্সার করার পরে তারপর তুমি ব্যাক আসবা, ব্যাক এসে তারপর এই টাইপের ম্যাথগুলো যেগুলো তোমার ক্যালকুলেশনের জন্য তুমি আটকে রেখে গেছিলা, না দাগায় গেছিলা, ওইগুলো তখন তোমাকে অ্যান্সার করতে হয়। তো চলো এখন আমরা যদি একটু অপশন টেস্ট করে করে আমি একটু চোরামি করি, হ্যাঁ একটু চোরামি করি। আমি এখানে তোমাদের অ্যান্সারটা বলে দিই, আমাদের অপশনটা পাবা। আমি স্লাইড মানে জায়গা নিচ্ছিলাম সলভ করার জন্য, বাট একটু চোরামি করলাম, ঠিক আছে। আর এতক্ষণে তো তোমরা এমনি লিখিতটাও বের করে নিতে পারো। এটার ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার কি ঠিক লিখছি আমি, 1 - 2 sin a/2, হ্যাঁ এটাই এক নম্বরটা হচ্ছে অ্যান্সার তোমাদের আসবে। তো এটা তোমাদের জন্য নিচ্ছিলাম পেজটা, বাট ওই টেস্ট করতে বুঝোই তো ভালো লাগে না, তোমাদের কাজ। আচ্ছা এখন দেখো 25 নম্বরটা, এটা হচ্ছে 11-12 সেশনের প্রশ্ন। এইগুলো কিন্তু আবার তোমরা পারো, এগুলো কিন্তু তোমরা পারো, যেখানে কি sin c প্লাস sin d ডিভাইডেড বাই sin c মাইনাস sin d, এটা সলভ করতে হবে। তো এই প্রশ্নটা মনে হয় এর আগেও আসছিল, তাই না? এর আগে মনে হয় এরকম প্রশ্ন আসছিল, সলভ করার সময় দেখলাম। তা আমরা যদি সলভ করি, উপরে 2 sin কি লিখতে পারি, 2 sin, এটা যোগফল হয় ডিভাইডেড বাই 2 হবে, c প্লাস d ডিভাইডেড বাই 2। 75 আর 90, 75 আর 15 যোগ হলে 90 হয়, তাই না? 75 আর 5 হলে 80 আর 90, 90 এর অর্ধেক হচ্ছে 45। এরপর হবে cos, এরপর বিয়োগ হয় c মাইনাস d ডিভাইডেড বাই 2। 75 থেকে 15 গেলে কত হয় বলো তো? 75 থেকে 10 গেলে 65 আর 5 গেলে 60, 60 এর অর্ধেক হচ্ছে 30। সেম ভাবে এখানে আসবে কি 2 cos, এটা 45, আর এখানে আসবে sin 30 ডিগ্রি, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেল খালি সেম থাকবে, অনুপাতগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে, তাই তো। তো এখানে দেখো আমাদের 2 2 কাটে, sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মান সেম, আর এটা তখন কি হয়ে যাবে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান, তাই না? cot 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, cot হবে তার উল্টোটা অর্থাৎ √3, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো আমাদের সহজ হয়। এখন দেখো এখানে বলতেছে যে if sin a plus cos a equal to sin b plus cos b then a plus b equal to what, মানে এই কোন দুইটার সমষ্টি তোমার কাছে জানতে চাচ্ছে। তো তোমার কাছে sin a plus cos a আর sin b plus cos b, আমরা তো জানি দুইটা sin ফাংশনের যোগ বিয়োগের সূত্র হয়, cos ফাংশনের যোগ বিয়োগের সূত্র হয়। এখানে sin cos একসাথে, এখানে sin মানে এখানেও sin b একসাথে, তো আমরা সব sin একসাথে রাখবো আর সব cos কে একসাথে রাখবো, তাই তো, অর্থাৎ cos b মাইনাস cos a। এখন তুমি সূত্র লেখো, তাহলে কি সূত্র পাবা? এখানে তুমি পাবা হচ্ছে 2 cos a plus b divided by 2 sin a minus b divided by 2 equal to তুমি পাবা হচ্ছে sin b plus a divided by 2, আবার কি cos কেন লিখি, sin d minus c, d বলতে এখানে a, মানে a minus c divided by 2, c কোথা থেকে পেলাম, a minus b divided by 2। তো এখান থেকে দেখো আমরা কি কি কাটতে পারি, আমরা 2 কাটতে পারি, তাই না? 2 কাটতে পারি। এই যে sin, এই পুরোটা কাটাকাটি যায়। এখানে থেকে হচ্ছে cos a plus b divided by 2, আর এখানে থেকে হচ্ছে sin b plus a divided by 2, দুইটা অ্যাঙ্গেল আমরা জানি সেম। তো আমরা তাহলে কি লিখতে পারি, যদি এইটা এই পাশে চলে যায়, এখানে হয়ে যাবে 1, তাহলে ওইটা a plus b divided by 2, এটা a plus b divided by 2, অর্থাৎ sin থিটা বাই cos থিটা, আমরা তাহলে লিখতে পারি tan থিটা, অর্থাৎ a plus b divided by 2। এখন tan কত ডিগ্রি মান জানি 1 হয়, tan হচ্ছে π/4 এর মান হচ্ছে 1 হয়। তাহলে tan tan কাটাকাটি যাওয়ার পর এখানে আসবে কি π/4 ইকুয়াল টু হচ্ছে a plus b ডিভাইডেড বাই 2। এখন আমি 2 দিয়ে কাটলে এখানে কি পাবো বলতো, a plus b π/2। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কি বলতো, আমাদের অ্যানসার হচ্ছে π/2, অর্থাৎ বি নাম্বারটা। 27 নাম্বারটা আই হোপ তোমাদের এখন পারা উচিত, তাই না? এটা কিন্তু রিপিট প্রশ্ন, এগুলো কিন্তু রিপিট প্রশ্ন। কি করব হচ্ছে
আমাদের কাছে এই যে এটা আছে, আমরা জানি দুইটা সাইন ফাংশনের যোগ বিয়োগ হয় বা কস ফাংশনের হয়। এই যে কসটাকে তুমি সাইনে নিয়ে যাবা, সাইন কত ডিগ্রি মান জানি লেখা যেতে পারে বলো তো? 65, তো তাহলে কত 90 কত ব্যবধান আছে দেখো তো, 25, তাই না? তাহলে এটা লেখা যাবে sin 25 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা sin c প্লাস sin d সূত্র যদি আমরা এখন আগাই, তাহলে 2 sin এটা যোগ হয়ে ডিভাইডেড বাই 2 হবে, অর্থাৎ 65 আর 25 যোগ হয়ে 90 ডিভাইডেড বাই 2 করলে আসবে 45 ডিগ্রি। এরপর হবে cos, এরপর বিয়োগ, 65 থেকে 25 বিয়োগ গেলে আমাদের কত আসে? 65 থেকে যদি 20 বিয়োগ যায় থাকে হচ্ছে 45, আর 5 গেলে হবে হচ্ছে 40, ডিভাইডেড বাই 2 করলে হবে 20, তাই না? এখন দেখো আমরা কি জানি, আমরা জানি sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এই হচ্ছে 2, এই হচ্ছে cos 20 ডিগ্রি। তাহলে এখানে কাটাকাটি যে আমাদের আসবে হচ্ছে √2 cos 20 ডিগ্রি। আই থিংক অপশনগুলোতে আমার টাইপিং ভুল হয়েছে, আমি অপশন টেস্ট করে দিচ্ছি। দাঁড়াও, √2, এটা হবে √2, ঠিক আছে, আর অ্যান্সারটা হবে বি, বি হবে অ্যান্সারটা। আচ্ছা, তো এখন হচ্ছে 28 নম্বরটা 14-15 সেশনের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এই ত্রিভুজের cos a plus cos c equal to sin b হলে কোণ c এর মান কত? এই সেম ক্যাটাগরি ম্যাথ কিন্তু আমি করছি এর আগে, তাই না? এই যে এটাকে cos c plus cos d সূত্র নিয়ে আগাবা, সেম ক্যাটাগরি ম্যাথটা ছিল, বুঝতে পারছো? টাইপটা সেম। এখানে মনে হয় কোণ a ছিল, কোণ a এর মানটা চাচ্ছিল, ওই অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হওয়া ছিল হয়তোবা। তোমরা প্রিভিয়াস যে টাইম পিছে গেলেই তোমরা দেখতে পারবা, আমার এখানে স্লাইডে গেলেও তোমরা দেখতে পারবা, আচ্ছা যাচ্ছি না। তো এটা সলভ করে তোমরা কি পাবা দেখো তো, π/2 পেয়ে যাবা, বুঝতে পারছো? সেম ভাবে সলভ করবা, π/2 পেয়ে যাবা। এখন বলো না আমি ফাঁকি দিচ্ছি, সেম টাইপ কিন্তু সলভ করছি, কারণ এটা π/2, ঠিক আছে? তারপর এটা দেখো, এটা হচ্ছে আমরা মাত্র একটা সলভ করলাম না, 13-14 তে এই যে ইফ sin a plus cos a equal to sin b plus cos b then a plus b কি আসলে π/2, এখানেও কিন্তু সেম যে sin a plus cos a equal to sin b plus cos b, সব sin এক পাশে সব cos এক পাশে নিয়ে যাবা, এটা a plus b equal to কি আসবে? π/2। আচ্ছা, তো 30 নম্বর প্রশ্নটা সলভ করার আগে যে কথাটা বলতে চাই, দেখো এই ম্যাথটা হিসাবে একটু সমস্যা ছিল, তাই না? মনে হচ্ছিল যে কেমন কেমন জানি। আর এই ম্যাথটা, পরের ম্যাথটা একটু বড় ছিল। এই দুটো ম্যাথ ছাড়া বাকি ত্রিকোণমিতির ম্যাথগুলো কিন্তু নর্মাল ক্যালকুলেশন হয়ে যায়, ক্যালকুলেটর ছাড়াই হয়ে যায়, তাই না? ক্যালকুলেটরে আমি কি কোনো কঠিন কোনো মান মুখস্থ রাখতে বলতেছি তোমাদেরকে? না, এই দুইটা ম্যাথ ছাড়া বাকি ম্যাথগুলো দেখো নর্মাল কনসেপ্টের মধ্যে রেগুলার বেসিসে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো কিন্তু এখানে আসতেছে, তাই তো? সেই ম্যাথগুলো কিন্তু এখানে আসতেছে। তো এখন ওই দুইটা ম্যাথ থেকে দেখে কিন্তু তোমরা এটা কিন্তু ফিল করো না যে ত্রিকোণমিতিতে অনেক কঠিন কঠিন ম্যাথ দেবে ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে, ক্যালকুলেটর এলাও না, কিভাবে কি সলভ করবা। ওই দুইটা ম্যাথ দিয়ে তো সব যাচাই করা যাবে না। ত্রিকোণমিতি কেন, তোমাকে এমন ধরো ম্যাট্রিক্স থেকেই তোমাকে চাইলে এমন ভাবে একটা প্রশ্ন দিবে যেন তুমি ক্যালকুলেশন নিয়ে পড়ে থাকো অনেকক্ষণ। এগুলো হচ্ছে পরীক্ষা হলে ট্র্যাপ, এগুলো পরীক্ষা হলে ট্র্যাপ। এই ট্র্যাপে তুমি যদি পা দিয়ে বসে থাকো, ক্যালকুলেশন জোর করে মিলাইতে থাকো, তোমার 5-6 মিনিট চলে যাচ্ছে না, তুমি ওই একটা ক্যালকুলেশন নিয়ে পড়ে আসো, তাহলে তোমার চান্স পাওয়াটা কিন্তু রিস্ক জোনে চলে যাবে। পাবাই না এমন কোনো কথা না, এমন কোনো কথাই না যে পাবাই না, পেয়েও যেতে পারো, কারণ আমি নিজে এই কাজটা করছিলাম। আমি হচ্ছে আমাদের যোগাশ্রী প্রোগ্রামে একটা ম্যাথ ছিল, বুঝছো, রিটেনে আসছিল, তো আমি হচ্ছে কেমিস্ট্রি বায়োলজির প্রশ্নগুলো অ্যান্সারই করতে পারি নাই, এই ম্যাথের যোগাশ্রী প্রোগ্রামে ওইটা অ্যান্সার করতে যাই। যোগাশ্রী প্রোগ্রামের টপিকটা ছিল এমন, ঢাকা ইউনিভার্সিটি কেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে, তোমরা যারা শর্ট সিলেবাস তারা তো চ্যাপ্টারটা চেনো না, ম্যাথ সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টার থেকে নর্মালি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন কখনো হয় নাই, এর আগে অ্যাডমিশন প্রশ্ন তেমন একটা হয়ই নাই। তো আমাদের 20-21 সেশনে ঢাকা ইউনিভার্সিটির রিটেন পরীক্ষায় ম্যাথে যোগাশ্রী প্রোগ্রামে ম্যাথ দিয়ে দিয়েছিল। আমি এই ম্যাথটা পারতাম, বাট অনেকদিন ধরে প্র্যাকটিস করি নাই, তো আস্তে ধীরে ম্যাথটা করতেছি, বাট আমার এদিকে সমানে টাইম কি হচ্ছে, পর আমি সমাধান করতেছি বিভিন্নভাবে করতে করতে আমার এই ম্যাথে মনে প্রায় 10 মিনিটের কাছাকাছি আমি টাইম ইনভেস্ট করছিলাম। অবশেষে আমার অ্যান্সারটা হয়েছে, আমি পরীক্ষাতে জানি অ্যান্সারটা আমার হয়েছে, বাট আমার লাভটা কি হয়েছে, আমার 10 মিনিট নষ্ট হয়ে গেছে। আমি যদি ওই টাইমটা ওইটা না অ্যান্সার করে আমি যদি একটু কেমিস্ট্রি বায়োলজিতে অ্যান্সার করতাম, আমার মনে হয় আমার ভালো আসতো, আমার ঢাকা ইউনিভার্সিটি ম্যাথের রিটেনে ফুল মার্কস, বুঝছো। বাট আমার এখন আফসোস লাগে, ওই ফুল মার্কস আমার লাভটা কি হয়েছে, আমি তো 10 মিনিট অনেক, ওই 10 মিনিট আমি অন্য অনেক মার্কস তুলতে পারতাম। আচ্ছা যাই হোক, তো এমসিকিউ এর ক্ষেত্রে যেটা সাজেস্ট করবো, কিছু কিছু পরীক্ষা হলে তোমাদেরকে ট্র্যাপ দেবেই, যে যেই ট্র্যাপে তোমরা পা দিলে তোমাদের টাইম কিন্তু শেষ হতে থাকবে। এগুলাতে তখন কি করতে হবে, তুমি যখন দেখবা যে 2-3 লাইন ক্যালকুলেশনের পরে তুমি বুঝতেছো যে এখনই অ্যান্সারটা আসবে না, আরো অনেক কিছু করতে হবে, আরো হাবিজাবি করতে হবে, তখন তুমি ওইটা ওইখানে স্কিপ রাখবা, ওইখানে স্কিপ রেখে তুমি পরের অঙ্কে চলে যাবা। এটা স্কিপ রাখা মানে, আমি আবার বলতেছি, স্কিপ রাখা মানে এমন না যে তুমি পারো না বা তুমি এটা অ্যান্সার করবে না, তুমি অ্যান্সার করবা পরে, আগে হচ্ছে সহজ জিনিসগুলো অ্যান্সার করতে যাবা।
ঠিক আছে। তো আরেকটা যে কথা বলার জন্য এগুলো বলতেছি যে ত্রিকোণমিতি থেকেই যে কঠিন প্রশ্ন হয়, ক্যালকুলেশন টাফ ক্যালকুলেশন ত্রিকোণমিতি থেকেই দেয় এমন কোনো কথা নাই। যে কোনো অধ্যায় থেকে এই কাজটা করতে পারে ঢাকা ইউনিভার্সিটি। বুঝতে পারছো? তুমি এই 30টা প্রশ্নের মতন আমরা চলে আসলাম, তাই না? 30টা কোশ্চেনের মধ্যে আমরা দুই তিনটাতে ক্যালকুলেশনে দেখলাম একটু টাফ ছিল, বাকিগুলো কিন্তু এই সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, সাইন এ প্লাস বি ফর্মুলা, ট্যান কে ভাবে ভেঙে লেখার ফর্মুলা, এই টাইপের ছিল, তাই না? দুইটা কোণের সমষ্টি কত, এ প্লাস বি কত হবে, এটাই কত হলে নর্মাল টাইপের ম্যাথই কিন্তু ছিল। ঠিক আছে, তো এগুলো নিয়ে ভয় পাবো না। তো আমরা চলো ম্যাথ করি। 30 নম্বরটা হচ্ছে আমাদেরকে এবিসি ত্রিভুজে হচ্ছে তিনটা বাহুর কি দেখা, বাহুগুলোর অনুপাত দেওয়া 3:7:5। এখন কোন বি বের করতে বলছে, এটা কিন্তু আমাদের কোসাইন ফর্মুলা দিয়ে করতে হয়, তাই না? কোসাইন ফর্মুলা দিয়ে এগুলো কিন্তু আমাকে করতে হবে। ওহো, 3:7:5। আচ্ছা, এগুলো কিন্তু আমরা নরমালি কি ফর্মুলা দিয়ে করি? কোসাইন ফর্মুলা দিয়ে করি। আর একটা জিনিস একটু অবজার্ভ করো, 30 নাম্বার প্রশ্নতে এসে আমরা মাত্র 3.7 এর অঙ্ক পেলাম। এটা কিন্তু 3.7 এর অঙ্ক। 3.7 তোমাদের সিকিউ পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল, বাট দেখছো ঢাকা ইউনিভার্সিটির জন্য এই চ্যাপ্টার থেকে 15 বছর পরে একটা প্রশ্ন আসছে। তো তোমরা যখন এই চ্যাপ্টার থেকে প্রিপারেশন নিবা ঢাকা ইউনিভার্সিটিকে ফোকাস করে, তাহলে বুঝতেছো কোনগুলো ফোকাস করতে হবে। নর্মাল সূত্রগুলোকে ভেঙে ভেঙে কিভাবে ম্যাথ করা যায়, যেই টাইপগুলো দেখতেছো ওই টাইপের এক্সট্রা কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে, এইভাবে প্রিপারেশন নিতে হবে। কেউ যদি মনে করো যে না ঘাটতারামি করে 3.7 এর প্রত্যেকটা ম্যাথই করতেছে ঢাকা ইউনিভার্সিটির জন্য, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, করতে পারে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এখান থেকেও করতে পারে, তুমি 3.7 ধরো করলা, বাট সম্ভাবনাটা কম। বুঝতে পারছো? যেখান থেকে সম্ভাবনাটা বেশি আগে ওইগুলাই করতে হবে অ্যাডমিশনে, কারণ অ্যাডমিশনে লেখাপড়ার টাইমটা খুব কম হয়। আমি বেশি কথা বলবো না, আজকে অনেক বেশি কথা বলতেছি তোমাদের সাথে। তো এখন দেখো cos b আমরা কি লিখতে পারি, দেখো তো cos b ইকুয়াল টু, আমরা জানি কোসাইন ফর্মুলাটা হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। ওই যে সন্নিহিত দুইটা বাহুর বর্গ হবে মাইনাস অপোজিট বাহুটার বর্গ হবে ডিভাইডেড বাই 2ac, তাই না? সন্নিহিত বাহুগুলোর গুণফল নিচে 2 দিয়ে। তো ডাটা বসাই দিই। এখন এই অনুপাত থাকলে কিন্তু আমরা জানি এর মান কিন্তু এক্স্যাক্টলি 3 না, 3 এর সাথে একটা ধ্রুব সংখ্যা কোণ থাকতেই পারে। তো এটাকে আমরা লিখবো 3k। ঠিক আছে, এক্স্যাক্টলি 3 না, তো 3k লিখবো। সি এর মানটা হচ্ছে 5, তার মানে এটা আমরা লিখবো হচ্ছে 5k। আর বি মানটা হচ্ছে 7, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 7k স্কয়ার ডিভাইডেড বাই 2ac। 2 ইনটু এর মানটা কত, 3k, সি এর মানটা কত, 5k। তাহলে উপরে আমরা কি পাচ্ছি দেখো তো, 9k স্কয়ার 25k স্কয়ার 49k স্কয়ার, তারপর এটা হচ্ছে আমরা জানি 5 দুগুণ 10 আর 3 10 30, 30k স্কয়ার, তাই না? 30k স্কয়ারটা পাচ্ছি। উপর থেকে k স্কয়ার কমন নিলে নিচেরটার সাথে কাটাকাটি যায়। তো আমরা কি করব, k স্কয়ারকে কনসিডারই করব না, k স্কয়ারকে কনসিডারই করব না। আর এখন আমাদের কাছে কি আসে দেখো তো, 25 আর 9 যদি যোগ হয়, 25 আর 9 যদি আমাদের যোগ হয়, তাহলে আমরা কি পাবো বলো তো? আমরা পাবো হচ্ছে 34। আমরা কি পাবো? 34। 34 থেকে 49 বিয়োগ যাবে। 34 আর 49 এর ব্যবধান কত? 34 আর 49 এর ব্যবধান 10 দিলে হবে 44 আর 5 দিলে হবে 49, -15, তাই না? -15 ডিভাইডেড বাই 30। কে স্কয়ারটা বাদ, উপরে -15 নিচে আসবে 30। তো এটা কত আসে দেখো তো, 15 কাটাকাটি গেলে এটা -1/2 আসে না? তো এটা ছিল cos b। দেখো তো cos কত ডিগ্রি মান -1/2 হয়, এটা কিন্তু জানতে হবে। 120 ডিগ্রি ভেক্টরে করছো না, নদী নৌকা অঙ্ক, স্রোতের অঙ্ক, ওই যে বিপরীত পারে পৌঁছানোর টাইমে খুব কমন একটা আনসার ছিল 120 ডিগ্রি হয়, তাই না? ওইখান থেকে কিন্তু জানো cos 120 ডিগ্রি আনসার হচ্ছে -1/2 হয়। তো এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে, এরপর এটা দেখো 31 নাম্বারটা, এটা হচ্ছে একটা এবিসি সমকোণী ত্রিভুজ হলে এটা কত, এটাও কিন্তু 3.6 এর ম্যাথ। তো এখন এটা তো মুখস্থ রাখা যাবে না, আমরা তাহলে এটা কিভাবে করব? ওই যে তুমি এখন এই যে সমকোণী ত্রিভুজ না, তাহলে এবিসির মধ্যে যে কোনো একটাকে 90 ডিগ্রি ধরো, ধরলাম আমরা এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি কোণ দুইটাকে তুমি কি ধরতে পারো বলো তো? বাকি কোণগুলোকে তুমি 60 আর 30 ধরতে পারো, বা 45 ধরলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি 45 ধরি। দেখো তিনটা কোণের মধ্যে একটা 90 ডিগ্রি ধরে বাকিটা 45 ধরছি, যেন আমাদের একটু সুবিধা হয়। দেখো এখন বসে দিব cos স্কয়ার a, মানে cos a মানে cos 90 ডিগ্রি মান কত বলো? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0।
ওইটার স্কোয়ার করলে কত পাবা 0, তার মানে লেখা দরকার নাই, মানে বাকিটুকু হবে বি আর সি এর ক্যালকুলেশন। cos বি মানে 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এই হচ্ছে স্কয়ার, প্লাস এখানেও cos সি মানে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এই হচ্ছে স্কয়ার। এখন বলো তো 1/√2 মানে কত? 1/2, এটা মানে 1/2, তাহলে অ্যানসার হচ্ছে 1। বুঝতে পারছো কিভাবে করতে হবে? তাহলে এটা অ্যানসার হচ্ছে 1। এই 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 যে এই কাজটাই, যে তিনটা কোণ থাকলে যে একটা কোণ ধরে নিবা, এই কাজটাই হচ্ছে তোমাদের এই ম্যাথে বলছিলাম, বাট কোন ম্যাথটা জানি, এই বলো কোন ম্যাথে বলছিলাম? এই ম্যাথে। বাট এই ম্যাথে হচ্ছে আবার অপশনের মধ্যেও হচ্ছে তোমার ভ্যালু দেওয়া নাই, অপশনগুলো হচ্ছে এরকম, এখানে অপশনের মধ্যে মান বসাইতে হবে, এইটা ছিল ঝামেলার। বুঝতে পারছো? এইটাই ছিল আর কি ঝামেলাটা। কোনটা কোনটা সলভ করলাম? আচ্ছা এখন দেখো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি আমাদের, দেখো ফগ, গফ, এগুলাকে তোমরা, তোমাদের তো হচ্ছে আবার এই ম্যাথের ফার্স্ট পেপারের অষ্টম চ্যাপ্টার ফাংশনের চ্যাপ্টারটা তোমাদের নাই, ওইখানে আর কি আমরা এগুলা শিখি, সংযোজিত ফাংশন বলা হয় এদেরকে। এই ফগ মানে কি জানো? এটার মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স, মানে এরকম আর কি। এটা তখন এটাকে ফগ এভাবে লেখা হয় যে ফগ এক্স, ঠিক আছে, জিনিসটাকে আর কি এভাবে লেখা হয়। তো এইটাই আর কি তোমাদের এরকম ভাবে মানটা জানতে চাওয়া হচ্ছে। তার মানে এই যে এফ অফ এইটা মানে যে এই ফগ, এটা মানে বোঝাচ্ছে এফ অফ জি অফ √π/2, ঠিক আছে, এই কথাটা মানে এটা এফ অফ জি অফ √π/2। এখন জি অফ এই মানটা আমরা কিভাবে পাবো? জি অফ √π/2 এই যে এই জায়গাটাতে পাবো। তাহলে এখানে আমার কি লাগবে? যে জি √ মানে এক্স এর মানে কত বসাতে হবে? √π/2। তাহলে এক্স এর মান যদি আমি √π/2 যদি বসাই, তার মানে এক্স এর মান √π/2, তাহলে এটা স্কয়ার করলে হবে পাই, এটা স্কয়ার করলে হবে 4। তাহলে জি অফ এই যে এটা, এই যে এতটুকুর মান জি অফ √π/2 মান হচ্ছে π/4, তার মানে এই যে এতটুকু এখানে বসিয়ে দেবো, মানে f π/4। এখন f π/4, f এর ফাংশন কোনটা? এই যে এটা, x এর মান কত বসাতে বলতেছি? π/4, তাহলে বসাই দাও sin π/4 এর মান কত? 1/√2, তাহলে आंसर হচ্ছে 1/√2। বুঝা গেছে? এখন দেখো 30 নাম্বার বলছে যে দা ভ্যালু অফ sin এত এত ইজ, মানে এই দুটো জানতে চাচ্ছে, এটা বের করতে বলছে, ঠিক আছে। সো এটা অনেকে তোমরা করতে পারো, এটা পুরোটাকে sin c আর এটাকে sin d ধরে করতে পারো, সমস্যা নাই। এগুলো তোমাদের ম্যাথেরই একটা পার্ট, তোমাদের ওই 7.34 7.45 এগুলো দিয়ে অনেক ম্যাথস থাকে। আমরা এক কাজ করি, এটা বড় না, এটাকে একটু ভেঙে লিখি। এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো? এটাকে 180, এটাকে 180 থেকে কত বিয়োগ দিতে হবে দেখো তো? 30 বিয়োগ দিতে হবে, আর একে যোগ করতে হবে, হয়ে যায়। তো এটা তো 90 × 2 লিখছি, তাই না? 2 × 90। তাহলে এখন আমাকে এটা বলো তো, 90 ডিগ্রির সাথে 2 গুণিতক থাকলে কি হবে? সাইন সাইনই থাকবে। এই পুরোটা তো তোমার থিটা, অর্থাৎ -30 প্লাস এ না লিখে আমরা এই লিখি a -30 লিখি, একই কথা না? এই পুরোটা হচ্ছে থিটা। এটা কোন চতুর্ভাগ দেখো তো? 180 প্লাস সামথিং, অর্থাৎ প্লাস দিয়ে যেহেতু চলে গেছে এখানে, তাহলে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন এই যে a -30 ডিগ্রি। তার মানে এই যে এই জায়গাটার জায়গায় আমরা এটা চিন্তা করব, এই জায়গাটা এটা নাই, আমরা চিন্তা করব এখানে আছে হচ্ছে মাইনাস সাইন a -30 ডিগ্রি। দেখো সাইন a -30 ডিগ্রি মাইনাস সাইন, এখানে প্লাস হলে আমাদের সূত্র পড়ে যেত, আমরা কিন্তু এই টাইপের সূত্র জানি। একটু সূত্র লিখি আগে। এই টাইপের সূত্র শিখছো না? সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, এটা কি আসে বলো তো? এটা আসে হচ্ছে আমাদের 2 সাইন a cos b, এই টাইপের সূত্র কিন্তু পড়ে যেত। বাট এখানে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে সাইন a -30, আবার এখানে মাইনাস সাইন a -30 চলে আসছে, সেম নট ডিফারেন্ট। তাহলে মাইনাস যেহেতু, তার মানে কি হয়ে যাবে অ্যানসারটা? 0। ঠিক আছে, কি হয়ে যাবে অ্যানসারটা? 0 হয়ে যাবে। আই হোপ এটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন হচ্ছে 34 নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। এখানে বলা হচ্ছে if 9 theta equals to হচ্ছে পাই, then the value of cos theta cos 2 theta cos 4 theta is, অর্থাৎ এটা মান বের করতে হবে, তাই না? এখানে cos theta cos 2 theta cos 4 theta। এখন দেখো থিটা মানটা হচ্ছে পাই, তাহলে এখানে থিটার গুলো যে বসাইতে হবে, তার মানে থিটা ইকুয়াল টু কি বসাবো? π/9। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বসবে হচ্ছে cos π/9।
আচ্ছা π/9 মানে কত বলতে পারো? 180 ডিগ্রি হচ্ছে পাই, আর 9 দিয়ে যদি ভাগ দেই 9 দুগুণ 18 মানে 20, তার মানে π/9 মানে 20 ডিগ্রি। তার মানে আমরা এখানে যদি বসাই 20 ডিগ্রি, এরপর বসে 2 থিটা 20 ডিগ্রি ডাবল অর্থাৎ cos 40 ডিগ্রি, এরপর বসে 4 থিটা এটারও ডাবল মানে 80 ডিগ্রি, এটার মানটা বের করতে হবে। cos 80 ডিগ্রি, cos 80 ডিগ্রি এই মানটুকু তোমাকে বের করতে হবে। এখন এখানে দেখতেছো এখানে cos কিভাবে গুণ আকারে আছে, এগুলো মনে হয় 7.3 তে তোমরা করছো, তিনটা এরকম গুণ আকারে থাকতো, মান বের করতে কিভাবে মান বের করতে বলো তো? এখানে হাফ আনতা, এখানে একটা 2 আনতা, তারপরে এনে কি করতে বলো তো? এই যে ছোটটা বড়টা নিয়ে সূত্রে ফেলতে তোমরা, তাই না? এই যে তাহলে 2 কোনটা কোনটা আমরা সূত্রে ফেলবো, এ হচ্ছে 2 cos a cos এই যে এটা cos a এটা cos b, মানে a হয় কোনটা বড় অ্যাঙ্গেলটা, আবার a হয় ছোট অ্যাঙ্গেলটা b হয়। তাহলে 2 cos a cos b সূত্রের মান কি লিখতে পারি বলো তো? cos 2 cos a cos b। তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলো তো? আমরা লিখতে পারি যে cos a plus b অর্থাৎ 80 plus 20 মিলে কত হবে বলো তো? 100। যেহেতু 2 cos a cos b এখানে যোগেরই সূত্র হবে, এরপরটা হবে a minus b অর্থাৎ cos a minus b অর্থাৎ 80 থেকে 20 গেলে কত হবে? 60 ডিগ্রি। দেখো কি করলাম? 2 cos a cos b সূত্রটা দেখলাম, cos a plus b plus cos a minus b, ঠিক আছে? আর আবার বলতেছি, যদি ত্রিকোণমিতির সূত্র তোমরা ভুলে থাকো, আমার যে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে সূত্র মনে রাখার জন্য বা সূত্র শেখার জন্য, ওইটা কিন্তু দেখে নিবা, ঠিক আছে? এখন আমরা কি করব? এই হাফ আর cos 40 একসাথে আছে, তাহলে গুণ করে দেব, তাহলে হাফ cos 40, এই যে হাফ আর cos 40 তে একসাথে, এটার সাথে গুণ হবে কি? cos 100 এর সাথে গুণ হবে, আর এরপর হচ্ছে হাফ, এই হচ্ছে cos 40, এই হচ্ছে cos 60 এর সাথে গুণ হবে। এই cos 60 মান কত বলো? cos 60 ডিগ্রি মান হচ্ছে কিন্তু আবার হাফ, এটা মান কিন্তু হাফ, তার মানে ওইখানে আমরা মান বসে দিলে এখানে কি আসবে বলো তো? 1/4 cos 40 আসবে। আচ্ছা ঠিক আছে, আবার এইখানে আবার কি আসবে দেখো তো? এখানে আবার এই যে 2 cos, এটাকে আগে লিখি 100, এই হচ্ছে cos 40, এটাকে আবার সূত্রে লিখতে হবে, এর জন্য 2 দিলাম, আর এখানে 2 দিলাম দেখে এখানে আবার 2 দ্বারা আবার এক্সট্রা আনতে হবে, আবার এখানে 2 ছিলই অর্থাৎ 4। দেখো বুঝছো কিনা? এখানে তো 1/2 ছিল, এখানে 2 আনার জন্য এখানে আরেকটা 2 আনতে হবে, তো এই 2 দুগুণ 4 আর এই হলো 2টা, তো এটাকে আবার আমাদের সূত্রে ফেলতে হবে। আর এখানে কি আসবে যে cos 60 মান কত বলো তো? হাফ, আর হাফ গুণ হয় 1/4 cos 40, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি লিখতে পারি? এই যে এটা আমাদের সূত্র যায় আবার, তাহলে 1/4 তো থাকেই, তাহলে এতটুকু আবার আমাদের কিসের সূত্র যায় দেখো তো? 2 cos a cos b অর্থাৎ cos a plus b অর্থাৎ 140 ডিগ্রি, এরপরটা হচ্ছে প্লাস cos a minus b অর্থাৎ cos 60 ডিগ্রি, cos 140 ডিগ্রি, এরপরটা হচ্ছে cos 140 ডিগ্রি, 140 আর 60 ডিগ্রি প্লাস হচ্ছে 1/4 cos হচ্ছে 40 ডিগ্রি। এখন 1/4 টা আবার সবার সাথে গুণ হবে, 1/4 যদি সবার সাথে গুণ হয় 1/4 cos 140, তাই না? কি ছিল? 1/4 cos 140, 1/4 cos 60 এর সাথে গুণ হবে, cos 60 মান কত বলো তো? cos 60 মান হচ্ছে আবার হাফ, আর এখানে হচ্ছে 1/4 cos 40। তো তুমি এটাকে এখন দেখো 140, এটাকে আমরা কি করি? ভেঙে লিখি না? কিভাবে ভাঙতে পারি? cos মনে করো যে 2 × 90, তাহলে 180 হয়, এই হচ্ছে 40, তাহলে হচ্ছে 140 হয়ে যায়, তাই তো? এখানে আসবে হচ্ছে 1/8 আর হচ্ছে 1/4 cos 40। এখন তুমি এটা যদি ভেঙে রাখো, এখানে হচ্ছে দেখো cos কি হয়ে যাবে, দেখো তো cos cosই থাকবে। এটা কোন চতুর্ভাগ? 2 মাইনাস সামথিং, মানে দ্বিতীয় চতুর্ভাগে cos কি নেগেটিভ, এই হয়ে যাবে 40 ডিগ্রি হয়ে যাবে, আর এখানে একটা 1/4 ছিল, তাহলে এইটা আর এটা মাইনাস প্লাস কাটাকাটি যে অ্যানসার হয়ে যাবে 1/8, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 1/8। আই হোপ জিনিসটা বুঝতে পারছো, এটা একটু ক্যালকুলেট করলে চলে আসবে, তাই না? একটু ক্যালকুলেশন আমাদের থাকবে মাঝে মাঝে। তো আমাদের পরের প্রশ্ন যদি আমরা দেখি, এটা a plus b equal to যদি π/2 হয়, তাহলে cos স্কয়ার a minus cos স্কয়ার b এটার মান কত হতে পারে? ঠিক আছে, এটা সূত্র দিয়ে তোমরা করতে পারো, আবার তোমরা মান টেস্ট মানে মান ধরে টেস্ট করতে পারো, যেমন a plus b π/2 হইতে হবে, তাই না? π/2 হইতে হবে। এখন আমরা কি করতে পারি? আমরা ধরো এটা ধরতে পারি π/2, তো আমরা ধরলাম π/4 করে,
এর মান π/4, বির মান π/4, 45 45 যোগে 90 হয়। তাহলে আমাকে এই মানটা বের করতে হবে। তাহলে দেখো তো cos 45 ডিগ্রি, এর মান 45 ডিগ্রি, স্কয়ার করলে হয়ে যাবে কত, 1/√2, 1/√2 স্কয়ার, আবার এটা 1/√2 স্কয়ার। তাহলে কি আসবে, 0 চলে আসবে। কি চলে আসলো, 0 চলে আসলো। তো আমরা তো π/4 ধরছি। আমরা এখন এই যে a b এর মান কোথায় বসে আমাদের অ্যানসারটা 0 আসতে পারে, কোথায় বসে অ্যানসারটা 0 আসতে পারে, কোথায় বসালে অ্যানসারটা 0 আসতে পারে? দেখো আমাদের যদি এইখানে বসাই, a তে বসাই, b তে বসাই, a তে বসাই আর b তে বসাই, তাহলে কিন্তু আমাদের এখানে কি বানানটা ভুল আসছে কিনা একটু চেক করে নিই। স্মল b কেন দেবে? আচ্ছা, এটা ক্যাপিটাল বি ছিল, তাহলে কিন্তু এ বি দুইটাই সিদ্ধ হয়, কারণ 45 ডিগ্রি 45 ডিগ্রি বিয়োগ হলে তো 0, sin 0 মানে 0, sin 0 মানে 0। বাট এখানে যেহেতু একটা দাগাইতে হবে, তাহলে আমরা 45 না নিয়ে আমরা যদি 60-30 নিয়ে আগাইতাম তাহলে মনে হয় বেটার হতো, তাই না? কি নিয়ে আগাইতাম, 60-30 নিয়ে, অর্থাৎ পাই বাই 60 ডিগ্রি, তাই না? মানে π/3, আর এটা হচ্ছে π/6। এটা এ, এটা বি। এখন দেখো তো cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান কত বলো তো, হাফ স্কয়ার হবে, মাইনাস 30 ডিগ্রি মান কত, √3/2, এটার স্কয়ার হবে, বিয়োগ হবে। তো দেখো এটা আসবে 1/4 মাইনাস এখানে কত আসবে, 3/4, তাহলে 4 1 মাইনাস 3, তাহলে হচ্ছে মাইনাস 2/4, মানে মাইনাস হাফ আসতে হবে। কি আসতে হবে, মাইনাস হাফ আসতে হবে। এটা ছিল আমাদের এ, এটা ছিল হচ্ছে আমাদের বি। অ্যানসারটা আসতে হবে মাইনাসের, অ্যানসারটা আসতে হবে মাইনাসের। তার মানে এটা এটা তো 60 ডিগ্রি, তাই না? এ হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে 60 থেকে 30 বিয়োগ হওয়া যাবে না, 30 থেকে 60 বিয়োগ হইতে হবে। ছোটটা থেকে বড় যদি বিয়োগ করি তাহলে না সাইন নেগেটিভ দেবে, তাই না? তাহলে আমাদের অ্যানসার কিন্তু তাহলে বি, কারণ বি হচ্ছে 30 ডিগ্রি, ছোটটা ধরছি আমরা। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা পরেরটা যদি সলভ করি, এখানেও কিন্তু এখানে আমার কি, যে হাফ এনে 2 cos স্কয়ার, এরকম আবার 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার যে সূত্র থিটা 1 প্লাস cos 2, এখানে 1 প্লাস cos 2, এভাবে করে অঙ্ক করতে হবে। বাট এখানে আমরা কি করব বলো তো, এখানেও কিন্তু আমরা অপশন টেস্ট করব। কি হবে, এখানে এ, তাই না? এখানে এ, তাহলে আমরা একটা সুইটেবল এর মান ধরে নিই, সুইটেবল এমন একটা এর মান ধরে নিই যেন আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। যেমন আমরা এ 30 ধরি, এ 30 ধরলে তাহলে 60 প্লাস 30 90 এমনি বাদ, আবার 60 মাইনাস 30 তাহলে শুধু 30 হয়ে যাবে। 60 ধরলে ঝামেলা হইতো, 60 প্লাস 60 মানে 180, এখানে 60 মাইনাস 60, হ্যাঁ এটা 0 হইতো, বাট এখানে আবার সরি 120, 60 প্লাস 60 মানে 120, আবার ঝামেলা হইতো। তার থেকে 30 ধরি, তাহলে 30 ধরলে তো এটা এমনি বাদ, cos 90 ডিগ্রি মান তো 0, স্কয়ার হলে তো 0ই। আর এখানে 30 cos 30 ডিগ্রি মান, 60 থেকে 30 গেলে 30, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 স্কয়ার করলে 3/4। কোন অ্যানসারটা, যে 30 না, এখন 30 এর মান 30 ডিগ্রি বসায় কোন অ্যানসারটা সিদ্ধ হয় এটা টেস্ট করতে হবে। তাহলে আমরা যদি সবার আগে টেস্ট করি 30 ডিগ্রি বসাতে হবে, তাই তো? তাহলে এই ধরো সাইনের মানগুলো আমাদের যদি বসাই দেখি, এখানে এখানে sin 60 ডিগ্রি মানে 1 প্লাস sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত, √3/2। এটা 1 যোগ হয়ে কখনো কি এরকম আসবে, এটা আসবে না, তার মানে এটা হবে না, এটা না। তাহলে হচ্ছে আমরা কোথায় বসাই, আমরা হচ্ছে এই এ তে বসে চেক করি, মাইনাস এটা জানি কত, এর মানটা 30, তাহলে 2a মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত জানি, হাফ। তাহলে এটা কত আসে দেখো তো, 1/4, 4 মাইনাস 1, এটা দেখো চলে আসতেছে 3/4, 3/4 প্রথমটা চলে আসতেছে। এটা যদি প্লাস হয়, প্লাস হলে তো মিলবে না, তাহলে এটা হবে না। সি নাম্বারটা তোমার টেস্ট করে দেখবা যে মিলবে না, ঠিক আছে? তাও একটু টেস্ট করে দেখি সি নাম্বারটা। এটা 1 প্লাস যদি 3 হইতো, 3 হইলে তো এখানে 3 2 তো আসতো না, তার মানে একমাত্র আমাদের এ নাম্বারটাই সিদ্ধ হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমাদের এত বড়ভাবে অঙ্কটা তখন না করলে আমরা এইভাবে অপশন টেস্টের মাধ্যমে বের করতে পারি। আচ্ছা, তো এখন হচ্ছে 36 নম্বর প্রশ্ন। তো এটা হচ্ছে তুমি যদি দেখো, এটা হচ্ছে আমাদের 22-23 সেশনের প্রশ্ন। 22-23 সেশনের প্রশ্ন আমাদের বলতে হবে ভাবো না আমি 22-23 সেশনে, আমি আরো আগে। আচ্ছা, তো এইখানে যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে 18-19-এ যে প্রশ্নটা, এরপরে দেখো 19-20-এ প্রশ্ন আসে নাই, 20-21-এ আসে নাই, 21-22-এ আসে নাই। আমি কয়েকবার ক্রস চেক করছি, 3 বছরে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসে নাই। ত্রিকোণমিতি থেকে আসছে, বিপরীত ত্রিকোণমিতি থেকে আসছে, বাট এই যে 7 চ্যাপ্টার, যেটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আর কি, তাই না? নামটা অনেক বড়, ভুল বলে ফেলতে পারি। এই 7 চ্যাপ্টার থেকে, ফার্স্ট পেপারের 7 চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই, আসছে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে? এখন 3 বছর প্রশ্ন আসে নাই, তারপর হতে পারে ভাইয়া তাহলে তো নতুন বছর, মানে এটা লাস্ট 2-3 বছরের মধ্যে তো 3 বছর আসে নাই, তাহলে তো এটা ইম্পর্টেন্ট না। এখন একটা মজার জিনিস দেখো,
22-23 সালের দেখো এটা প্রথম প্রশ্ন, 22-23 সেশনের। 22-23 সেশনে এটা দ্বিতীয় প্রশ্ন, 22-23 সেশনে দেখো এটা 3 নম্বর প্রশ্ন। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন 22-23 সেশনে উঠাই দিচ্ছে। যেখানে মাত্র 15টা প্রশ্ন হয়, 15টার মধ্যে 3টা প্রশ্ন হচ্ছে ত্রিকোণমিতি থেকে। বুঝে গেছে? অর্থাৎ 3 বছর যে আসে নাই, এটা সুদে আসলে পুষাই দিচ্ছে। আচ্ছা, তো এটা দেখো এখানে tan থিটা ইকুয়াল টু যদি tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু যদি x হয়, তাহলে cosec থিটা মানটা বের করতে বলছে। এখন এগুলো মানে 9 10 এ তোমরা করছো, সত্যি কথা 9 10 এ তোমরা করছো, এগুলো ইন্টারের কোনো কনসেপ্টই না, ইন্টারের কোনো কনসেপ্টের মধ্যেই পড়ে না। তো আমরা যদি দেখি যে কি দেখি যে tan থিটা মানে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি যে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। আর sec থিটাকে কি লিখতে পারি বলো তো? 1 বাই cos থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে x। এখান থেকে আমাকে সামা কোসেকে যেতে হবে, কোসেকে যেতে হবে, তাই না? কোসেকে যেতে হবে। তো এটার জন্য তাহলে আমরা কি করতে পারি? আমরা তাহলে এখানে লসাগু করতে পারি আপাতত একটু। শুরুতে আমরা এখানে লসাগু যদি করি, তাহলে আমরা এখানে পাবো 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আমি আমার মতন লসাগু করলাম, ঠিক আছে? এখন যেহেতু আমাকে কোসেকে যেতে হবে, আমি যদি সাইনের মানও পেয়ে যাই, সাইন থিটা, সাইনকে উল্টে দিলে 1 বাই কোসেক থিটা, মানে সরি সাইন থিটাকে মানে 1 বাই সাইন থিটা করে দিলে কোসেক থিটার মানটা আমরা পেয়ে যাব। তো আমাদের সাইন থিটা পেলেও চলবে, বাট এখানে আবার সাইন থিটা তো আছে, বাট এখানে কস থিটাটা আবার ঝামেলা করতেছে। তো এটাকে সামহাও আমি যদি কসকে সাইন যদি বানাই ফেলতে পারি, কিভাবে বানাই ফেলতে পারি? আমরা যদি স্কয়ার করি, আমরা যদি কি করি? স্কয়ার করে দিই, তাহলে স্কয়ার করে দিলে এটা দেখতে হয়ে যাবে এমন, এটা হয়ে যাবে cos স্কয়ার, তাহলে এটা তখন লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝছো? এটাকে cos স্কয়ার থিটাকে কি লেখা যাবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। স্কয়ার করলে cos স্কয়ার থিটা হয়ে যাবে, এটাকে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু এটাকে লেখা যাবে x স্কয়ার, ইকুয়াল টু লেখা যাবে x স্কয়ার। পরে নিচে এটাকে কি লেখা যাবে? দেখো নিচে এটাকে লেখা যাবে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে লেখা যাবে কি? এটা 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটার গুণফল। আর উপরে আছে কি বলতো? উপরে তো আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, মানে দুইটা আছে। তোমরা চালাক হলে এটা আরো আগে কেটে দিতে পারো, এই হচ্ছে x স্কয়ার। পরে কাটাকাটি করলে এখানে উপরে আসবে 1 প্লাস sin থিটা আর নিচে আসবে দেখো 1 মাইনাস sin থিটা, এই হচ্ছে x স্কয়ার। এখন আমরা যদি যোজন বিয়োজন করি, তাহলে দেখো আমাদের কাহিনীটা শেষ হয়ে যাবে। আমরা যদি এক কাজ করি, যোজন বিয়োজন করি, তাহলে 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা, এই হলো যোজন। 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা, এই হলো বিয়োজন। তাহলে হয়ে যাবে x স্কয়ার প্লাস 1, এই হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1, তাই তো? পরবর্তীতে আমরা কি দেখতে পাই? এই যে মাইনাস sin থিটা প্লাস sin থিটা কাটাকাটি যায়, আর এখানে হচ্ছে মাইনাস 1 প্লাস 1টা কাটাকাটি যায়। তো উপরে থাকে হচ্ছে 2, নিচে থাকে কি 2 sin থিটা, এই হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1, 2 2 কাটাকাটি যায়, 1 বাই sin থিটা চলে আসছে আমার। তাহলে এটা আসবে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 এখানে আসে, এই যে একটা आंसर, এই প্রথমটাই आंसर। তাহলে প্রথমটাই হচ্ছে আমাদের आंसर। তো এখন হচ্ছে 37 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের 22-23 সেশন। এটা আরেকটা প্রশ্ন, এখানে হচ্ছে cosec 10 ডিগ্রি মাইনাস 4 sin 70 ডিগ্রি, এটার মান বের করতে বলছে। cosec 10, তুমি sin 10 ডিগ্রি মান জানো? এটা কিন্তু ভাই জানি না, আবার sin 70 ডিগ্রি মানও জানি না। sin 10 কেন জিজ্ঞেস করলাম? তাহলে এটাকে উল্টে দিলেই cosec 10 ডিগ্রি মানটা বের হয়ে যেত, বাট 10 ডিগ্রি 70 ডিগ্রি মানগুলো তো জানি না। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়? এখন তো আবার পরীক্ষা হলে ক্যালকুলেটর এলাও নাই যে আমি ক্যালকুলেটরে চেক করে দেখব। তাহলে আমরা একটু এটাকে কি লিখতে পারি বলো তো? এটাকে লেখা যায় 1 বাই sin 10 ডিগ্রি, আর এটা হচ্ছে 4 sin 70 ডিগ্রি আছে, সমস্যা নাই, এটা মান বের করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এখানে sin 10 ডিগ্রি আর এখানে হচ্ছে 1 মাইনাস 4 sin 7 ডিগ্রি আর sin হচ্ছে 10 ডিগ্রি। আচ্ছা, এখানে তাহলে আমরা এখানে এক কাজ করি, তাহলে এখানে 1 মাইনাস, এই যে আমরা তো এটা জানি 2 sin a sin b, এই সূত্রগুলো তো জানি, তাই না? 2 sin a sin b। এখানে যে sin 70 sin 10, এটাকে আমরা সূত্রে ফেলবো, এখানে 2 দিয়ে চিন্তা করে এরকম। তাহলে এটা আমাদের সূত্র কি যায় বলো তো? cos a minus b মাইনাস cos a plus b, তাই না? এই সূত্র যায় না? পরীক্ষাতে তো তোমরা এই সূত্র লিখবা না, আমি তো তোমাদের দেখালাম। তাহলে আমরা এখান থেকে তাহলে এই কাজটাই করব, এখানে একটা 2 থাকবে, তাহলে 2 sin 70 আর 2 sin 10, তাহলে 2 থাকলে এখানে আমরা তাহলে লিখতে পারি যে cos কি হবে? বিয়োগ হবে, 70 থেকে 10 গেলে কত হবে? 60। এরকম একটা জানা একটা অ্যাঙ্গেলের মধ্যে চলে আসতেছে। এরপর একটা মাইনাস দিয়ে হবে হচ্ছে cos
দুইটার যোগফল মানে 70 আর 10 মিলে 80। ঠিক আছে, ডিভাইডেড বাই sin 10। আচ্ছা এখন এই হচ্ছে 1। এখন আমাকে বলো তো 2 তো গুণ হবে, cos 60 মান কত? হাফ। 2 ইনটু হাফ গুণ হলে কত হবে বলো তো? -1 চলে আসবে, তাই না? কাটাকাটি 2 আর হাফ গুণ হয়ে 1 হবে, তো এই যে প্লাস মাইনাস মাইনাস, আর এই মাইনাস মাইনাস এখানে প্লাস কি আসবে বলো তো? cos 80 আসবে, আর এই হচ্ছে sin 10। তোমাদের শিখেছিলাম না 10 আর 90, এই 1 1 তো কাটাকাটি গেল। এটাকে তাহলে আমি চাইলে লিখতে পারি এটা কি sin 10 ডিগ্রি লিখতেই পারি, নিচে এটাকে sin 10 ডিগ্রি লেখা যায়, অথবা উপরে এটাকে cos 80 লিখে নিচে এটাকে cos 80 লিখতে পারি। ওই যে 90 কে 2 দিয়ে ভাগ করে sin cos দিয়ে যেটা ইচ্ছে sin যেটা ইচ্ছে cos দেওয়া যায়, শিখেছিলাম না? তাহলে এখানে আমাদের কাটাকাটি করে অ্যানসার কি আসে বলো তো? এই অ্যানসার সরি, এখানে একটা 2 ছিল তাই না? এই 2 এখানে গুণ হবে, 2 cos 80 ডিগ্রি হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 হবে। ভাগ্য ভালো এখানে 1 ছিল না অপশন, আমি তো অ্যানসার 1 লাগিয়ে দিতাম। এখানে তাকায় না দেখলাম 2, তাই না? এখানে একটা 2 ছিল, আমি গুণ করতে ভুলে গেছিলাম। পরীক্ষা হলে প্লিজ এসব ভুল করো না, আমি করতেছি। আলো যেন এমন করে যে তোমাদের ভুলগুলো যেন আমি করে দিচ্ছি এখন, ঠিক আছে? যেন তোমরা এই ভুলগুলো না করো। আমি কিন্তু বললাম অপশনে যদি বাই চান্স এটা 1 থাকতো আমি কিন্তু 1 দাগে চলে আসতাম, তারপর পরীক্ষা হল থেকে বের হয়ে খুশি মনে দেখাতাম ইয়েস আমি পারছি। বাট তারপর দেখতাম যে বিভিন্ন সলিউশনে দেখতাম অ্যান্সার 2, পরে বাসায় যে মিলাই দেখতাম আসলে তো 2। দেন আমি ভাবতাম যে পরীক্ষা হলে কি হলো যে আমি 1 দাগে আসছিলাম। আচ্ছা যাই হোক, এরকম ভুলগুলো করবো না, ঠিক আছে? একটু সাবধান থাকবা। এটা হচ্ছে 22-23 সেশনের আর একটা প্রশ্ন। এগুলো হচ্ছে 9 10 তোমরা করছো, যেমন এটা কোন চতুর্ভাগ নির্দেশ করতেছে? 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এটা প্রথম চতুর্ভাগ নির্দেশ করতেছে। এটা হলে আমাকে থিটা মান বের করতে হবে, থিটা মানটা বের করতে হবে, তাই তো? তাহলে tan থিটাকে আমরা কি লিখতে পারি বলো তো? sin থিটা বাই cos থিটা। আর cot থিটাকে কি লিখতে পারি বলো তো? cos থিটা বাই sin থিটা। আর এই হচ্ছে 2 cosec থিটাকে লেখা যায় তো sin থিটা, তাই তো? তাহলে এখন আমরা এখানে লসাগু যদি করি, এই হচ্ছে sin থিটা, এই হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা এখানে যাবে sin স্কয়ার থিটা, এখানে cos স্কয়ার থিটা, তার মানে উপরে আসবে 1। দেখো cos থিটা যাবে, sin থিটা গুণে sin স্কয়ার থিটা, এখানে আবার sin থিটা যায়, এখানে cos স্কয়ার থিটা হয়ে যাবে, 1 হয়ে যাবে, লেখার তো দরকার নাই। এই হচ্ছে 2 ডিভাইডেড বাই sin থিটা। আচ্ছা আমরা একটা কাজ করে ফেলি, আমাদের থিটা তো বের করতে হবে তাই না? আমাদের যেহেতু থিটাটা বের করতে হবে, এটা কিন্তু আমাদের ইয়ার ম্যাথ, কি বলে? এটা কিন্তু চ্যাপ্টার 7 এর ম্যাথ না, এটা তো আমাদের বিপরীত ত্রিকোণমিতির ম্যাথ। থিটা মান যেহেতু বের করতে হবে, তাই তো? আচ্ছা চলো বের করি, এটা যেহেতু করে নিচ্ছি। তাহলে যেহেতু প্রথম চতুর্ভাগের মধ্যে আনসারটা আমাদের চাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি বলো তো? আমরা এখানে sin থিটা যদি কাটাকাটি করে দিই, তাহলে এটাকে লেখা যাবে 1 বাই cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2। যেহেতু এটা আমাদের প্রথম চতুর্ভাগের মধ্যে, এর জন্য আমি কাটাকাটি করে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা cos থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে হাফ। cos কত ডিগ্রি মান বলো তো? হাফ। cos হচ্ছে আমাদের 60 ডিগ্রি মান হচ্ছে হাফ হয়, 60 ডিগ্রি মান হচ্ছে পাই বাই 3। যদিও এটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতির ম্যাথের মধ্যে পড়ে, ওইখানে হচ্ছে আমরা যে বিভিন্ন রেঞ্জের মধ্যে অ্যাঙ্গেলের মান বের করি। আমি ফার্স্টে হচ্ছে এটা দেখে ভাবছিলাম কি, ওই যে তোমাদের ওই যে এই কোন টাইপের ম্যাথ ভাবছিলাম একটু যদি বলি, ওই যে আজকে শুরুর দিকে যে টাইপের ম্যাথগুলো ছিল, যে এটা হইলে tan এর অনুপাতটা কত, এই টাইপের ম্যাথ ভাবছিলাম। দাঁড়াও, এই যে এই টাইপের ম্যাথ, যে থিটা সূক্ষ্মকোণ হলে, এটা প্রথমে ভাবছিলাম, এটা পরে করতে যেয়ে দেখি যে না, এটা তো অন্য ম্যাথ, তাই না? আচ্ছা পরে লাস্ট দেখো, এটা কিন্তু তোমাদের এসডব্লিউ ছিল একদম শুরু থেকে। তো এই ছিল হচ্ছে আমাদের 23-24 সালের প্রশ্ন। এটা দিয়ে হচ্ছে আমাদের একদম লাস্ট বছর পর্যন্ত ত্রিকোণমিতিক প্রশ্নগুলো সমাধান হয়। তো এখানে তোমাদের কাজটা কি? তোমাদের সরল রেখাটা কিন্তু আমি বলছিলাম, তোমাদের কাজ হচ্ছে তোমরা এগুলা প্র্যাকটিস করবা। বিগত বছরে একদম ধারাবাহিকভাবে তুমি যদি প্রশ্নগুলো সলভ করো, তাহলে তোমার আইডিয়া থাকবে যে এই চ্যাপ্টারটা থেকে কোনটাকে টার্গেট করে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে। দেন তুমি ওইগুলা নিজের থেকে আইডেন্টিফাই করো কোন টাইপগুলো বেশি আসে, নিজে টাইপ বানাও, এই টাইপের নাম তুমি দাও যে আচ্ছা sin c প্লাস sin d, cos c প্লাস cos d, এই সূত্রগুলো থেকে আসে। দেন তুমি এগুলা নিজে নিজে প্র্যাকটিস করবে। আর অন্যান্য বইয়ের জিনিসগুলাই, অন্যান্য ম্যাথগুলা যেগুলো অলরেডি এই হয়তোবা ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই বাট বইয়ে আসছে, এরকম ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তোমার পরীক্ষার হলে ক্যালকুলেশনও ফাস্ট হবে, একটা কনফিডেন্স থাকবে যে না
মোটামুটি আমি তো জানি বিগত বছরের প্রশ্নগুলো দেখে আসছি কিরকম টাইপের প্রশ্ন হয়, আমি ওই রকম ধাঁচের প্রশ্ন আসলে পারবো। আর তোমাদের 100% প্রশ্নের মধ্যে মানে 15টা এমসিকিউ, 15টা এমসিকিউর মধ্যে যদি লাখ ভালো হয়, 23-24 ব্যাচের কথা বলি, ওদের 15টা একদম হুবহু বিগত বছরের প্রশ্নের মধ্যে ছিল, একদম হুবহু কিছুটা ওইরকম প্রশ্ন ছিল। বুঝতে পারছো? মানে অত বেশি কঠিন প্রশ্ন হয় না 23-24 সালের ম্যাথ প্রশ্নটা এমসিকিউ। যদি তোমার লাক ভালো হয় তাহলে দেখবে যে 15টার মধ্যে প্রত্যেক বছর প্রায় 10টা থেকে 11টা প্রশ্ন বিগত বছরের প্রশ্নের কাছাকাছি অ্যান্সারের মধ্যে থাকে, মানে বিগত বছরের প্রশ্নের আগের টাইপের মতন কিছু প্রশ্ন থাকে, দু একটা প্রশ্ন থাকবে একটু অন্যরকম, ওইগুলো ব্যাপার না। বাট আমি চাই যাদেরকে এরকম চিন্তা করো যে আমি ম্যাথ স্কিপ করব, আমার তো হচ্ছে ফোর্থ সাবজেক্ট ম্যাথ, আমি তাহলে একটু অন্যগুলো দিয়ে অ্যান্সার করি, বা আমি মেডিকেল প্রিপারেশন নিছিলাম, আমি তো ম্যাথ কিচ্ছু পারি না, ঢাকা ইউনিভার্সিটির আগে কি করব, তারা কিন্তু এইগুলো যদি এভাবে সলভ করে যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে একটা বেনিফিট পাইতে পারো। ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা, দেখা হবে কোনো না কোনো আরেকটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফিজ।